হবে এবং ক্লিয়ার ধারণা থাকলে অবশ্যই আপনি সুন্দর করে মানুষকে মোটিভেট করতে পারবেন। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ নোয়িং অল দোজ ইনফরমেশন। ওকে, সো চলেন তাহলে আমরা এখন আসি আমাদের নেক্সট গ্লোবাল সিচুয়েশন। আমি কিন্তু সব স্লাইড অ্যাকচুয়ালি আপনাদেরকে বলবো না। দেখেন, আমি যদি একটু টাচ দেই যে আসলে পুরো পৃথিবীতে বাচ্চাদের সিচুয়েশনটা কি, দেখেন 1/3 অফ চিলড্রেন, এই যে দেখেন, আগে এটুকুই দেখাই, 26%, 0 to 14 ইয়ার্সের 26% অফ দ্য টোটাল পপুলেশন। ওরা 0 to 14 ইয়ার্সের বাচ্চারা কতটুকু পপুলেশন? 26% অফ দ্য টোটাল পপুলেশন। ওকে, তার ভেতরে মোর দেন 1.8 বিলিয়ন চিলড্রেন আউট অফ অলমোস্ট 7 বিলিয়ন পিপল। Of the children who live in the developing countries, it is estimated that, চিত্রটা দেখেন এখন, 1/3 live without the benefit of adequate shelter, তার মানে আশ্রয় ছাড়া বাচ্চারা আছে। 1/5 don't have access to safe drinking water, and you know safe drinking water, safe sanitation is directly related with some sort of life-threatening infections, and it is directly related with child health issue. So 1/5 of them do not have access to safe drinking water, and 1/7 have no access to basic health services. So this is the global child population situation actually. Now, আরো কিছু টার্মিনোলজি আছে যেটা আপনাদের একটু একটু করে জানতে হবে। তার ভেতরে একটা হচ্ছে লাইফ বার্থ। যখন আমরা মেটার্নাল মর্টালিটি রেশিওটা পড়েছিলাম, তখন আমরা জেনেছিলাম যে টোটাল নাম্বার অফ maternal death divided by total live birth in a given population into per 100,000 live birth. এই যে divided by total number of live birth, এই জিনিসটাই আপনাদের একটু জানতে হবে যে লাইভ বার্থ মানে কি। লাইভ বার্থ মানে হচ্ছে গিয়ে জীবিত শিশু, যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করার পরে তাদের ভেতরে জীবনের লক্ষণ পাওয়া গিয়েছে, তারাই হচ্ছে লাইভ বার্থ বা জীবিত শিশু। তাহলে একটু আমরা পড়ে ফেলি, এটা ডেফিনিশন আছে, এটা আমাদেরকে কি একটু হাবিব পড়ে শোনাবে? জি ম্যাডাম। Live birth. A live birth is defined as the complete expulsion or extraction from the mother of a product of human conception, irrespective of the duration of pregnancy, which after such expulsion or extraction bears or shows any other evidence of life, such as a beating heart, pulsation of the umbilical cord, or definite movement of voluntary muscles, whether or not the umbilical cord has been cut or the placenta is attached. তার মানে আপনারা শুধুমাত্র এত বড় পুরোটা এরকম ভাবেই বলতে হবে এমন না। আপনারা প্রথম দিকের লাইনগুলো, যে দ্য কমপ্লিট এক্সপালশন মানে বের হয়ে আসা, অর এক্সট্রাকশন মানে মায়ের উম্ব থেকে বা মায়ের ইউটেরাস থেকে যেই প্রোডাক্ট অফ কনসেপশন, আমরা বলবো না বেবি, আমরা বলবো প্রোডাক্ট অফ হিউম্যান কনসেপশন। তার মানে কনসেপশন মানে প্রেগনেন্সি, এই প্রেগনেন্সির কারণে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে মায়ের পেটে, এটা যদি এক্সপালশন হয়, বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পরে সে যদি সাইন অফ লাইফ, এখন সাইন অফ লাইফ মানে কি, সে শ্বাস নেবে, ব্রিথ করবে, ওই জন্যই বলা হয়েছে ব্রিথস, অর শো এনি আদার এভিডেন্স অফ লাইফ। সেটা কি হতে পারে? হার্টবিট হতে পারে, পালসেশন হতে পারে। বাচ্চার যে আম্বিলিক্যাল কর্ড থাকে, এটা তো আমরা সবাই জানি না, প্লাসেন্টার সাথে নাভি মাধ্যমে মায়ের ইউটেরাসের সাথে যে কানেকশনটা থাকে, সেটাই আম্বিলিক্যাল কর্ড। তাহলে সেই আম্বিলিক্যাল কর্ডটাতে আঙ্গুল দিলে সেই পালসের মতো একটা হার্টবিট শুনতে পাওয়া যায়। এরকম যদি কোনো সাইন থাকে, সেই বাচ্চাগুলাকে, তাকেই আমরা বলছি লাইফ বার্থ। এবং এই লাইফ বার্থ দিয়ে কিন্তু মেটার্নাল মর্টালিটি রেশিওটাকে কাউন্ট করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা সম্পর্কে ক্লিয়ার হয়েছি তো? লাইফ বার্থ কাকে বলে বলতে পারবো তো? সাইন অফ লাইফ থাকতে হবে। ওকে, তাহলে এটা বুঝিয়ে বললেও আমাদেরকে চলবে। এখন আসি আরো ভেরি ইম্পর্টেন্ট টার্মিনোলজি ইউ নিড টু নো, সেটা হচ্ছে প্রিটার্ম বাচ্চা কাদেরকে বলে। মনে রাখতে হবে একটা সিম্পল উইক, সেটা হচ্ছে 37 উইক। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো টোটাল প্রেগনেন্সি পিরিয়ড, বা এটাকে বলা হয় জেস্টেশনাল পিরিয়ড,
অথবা এটাকে বলা হয় জেস্টেশনাল এইজ, যেটা এই যে উপরে লিখে দিয়েছি। এই টোটাল 9 মাস 7 দিন, টোটাল জেস্টেশনাল পিরিয়ড হচ্ছে 9 মাস 7 দিন। আর আপনি যদি সপ্তাহে হিসাব করেন কত হবে, কে বলতে পারবে? ইন্ট্রোডাকশন টু রিপ্রোডাক্টিভ হেলথে পড়ানো হয়েছিল। 42 weeks. থ্যাংক ইউ। কিন্তু 42 উইকস হয় না, 9 মাস 7 দিনে 40 উইকস হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি তো অ্যাটলিস্ট উল্লেখ করেছেন। তাহলে আমরা কি বলবো যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় টোটাল প্রেগন্যান্সি পিরিয়ড, অথবা শব্দটাকে চেঞ্জ করে যদি আমরা জিজ্ঞেস করি জেস্টেশনাল পিরিয়ড, অথবা যদি জিজ্ঞেস করি জেস্টেশনাল এজ কত, আপনার আনসার উইল বি 40 উইকস, অথবা 9 মাস প্লাস মাইনাস 7 ডেজ। আমরা 9 মাস প্লাস মাইনাস 7 ডেজের শোনার থেকেও বেশি পছন্দ করি শুনতে 40 উইকস, কারণ এটার সাথেই সব ডেফিনেশন রিলেটেড। এখন যদি কে বললেন 42 সপ্তাহ, আইরিন নাকি মেরি? ম্যাডাম আমি বলেছি আইরিন। আচ্ছা আচ্ছা, আইরিন যেটা বলেছে সেটা হচ্ছে 40 উইকসে কোনো কারণে যদি ওর ডেলিভারি ব্যথা না ওঠে, তাহলে আমরা ডক্টররা ডিসিশন দেই যে আরো বাচ্চা যদি মায়ের পেটে সব দিক দিয়ে ভালো থাকে, তার মানে বাচ্চার হার্টবিট ভালো, মায়ের প্রেশার ঠিক আছে, মায়ের কোনো কি বলে সমস্যা নেই, পানি বাচ্চাটা যে মায়ের পেটে পানির মধ্যে থাকে যেটাকে বলা হয় এমনিওটিক ফ্লুইড, এটা যদি ঠিক থাকে আলট্রাসোনোগ্রাম করে, তাহলে যদি সব ঠিক থাকে তাহলে আমরা ডাক্তাররা বলি ঠিক আছে 40 দিনের পর, সরি 40 সপ্তাহের পরে আমরা আরো 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করতে পারি। সেজন্য 42 উইকস পর্যন্ত আমরা দেখতে পারি, কিন্তু এটা কোনোভাবেই এই ডিসিশন ফ্যামিলি মেম্বাররা কেউ দিবে না, শুধুমাত্র এটা দেওয়ার এখতিয়ার রাখে হেলথ কেয়ার প্রোভাইডার, কে? পার্টিকুলারলি ডক্টর, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, অথবা যার মিডওয়াইফারি ট্রেনিং আছে সে নার্সও হতে পারে। ঠিক আছে, সো এই জন্য আমরা এটা বলে দিই। এখন আমি আসি, এই যে আইরিন যে 42 উইকসের কথা বললো, এই 42 উইকসেরও একটা ইম্পর্টেন্স আছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, শুধু মনে রাখেন উইকস গুলো। তাহলে প্রথমে আপনাদের জানতে হবে যে প্রিটার্ম বাচ্চা কাদেরকে বলা হয়। সো ইনফ্যান্ট, যে বাচ্চাটা বর্ন বিফোর 37 কমপ্লিটেড উইকস, এটা এই কথাটা একটু মনে রাখতে হবে। বাচ্চা যারা 37 উইকস কমপ্লিট করার আগেই জন্মগ্রহণ করে, বাট প্রথমে একটা শর্ত আছে, 28 উইকস থেকে 37 উইকসের মধ্যে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে তাদেরকে প্রিটার্ম বাচ্চা বলে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, হয়তো বা ভুলে গেছেন, 28 উইকসের ইম্পর্টেন্সটা কি কেউ বলতে পারবেন? 28 উইকস এর মধ্যে ম্যাডাম সবকিছু ডেভেলপ হয়, এটার পরে বাচ্চা সাস্টেন করতে পারে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো 28 উইকস কে বলা হচ্ছে ভায়াবল এজ। 28 উইকসের আগে যত বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তাদেরকে বলা হয় মিসক্যারেজ। 28 উইকস থেকে 37 উইকসের মধ্যে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় প্রি টার্ম বাচ্চা, প্রি টার্ম বাচ্চা। ঠিক আছে, 37 থেকে 40 উইকস এর মধ্যে যে বাচ্চারা জন্মগ্রহণ করে তাদেরকে টার্ম বাচ্চা বলা হয়, টার্ম প্রেগন্যান্সি বলা হয়। ঠিক আছে, এখন আরেকটা লাস্ট হচ্ছে পোস্ট টার্ম প্রেগন্যান্সি। সেটা কি? এই যে আইরিন বলল 42 সপ্তাহ ক্রস করার পরে যে বাচ্চা জন্মগ্রহণ করবে তাদেরকে পোস্ট টার্ম প্রেগন্যান্সি বলা হয়। তাহলে টার্ম প্রেগন্যান্সি হচ্ছে কি? 37 থেকে 40 উইকস, এটা মাথায় রাখতে হবে। 37 উইকসের আগে, 20 উইকসের পরে, এই সময়টাতে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে তারা প্রিটার্ম। আর 28 উইকসের আগে যত কিছু হবে সেগুলো সব অ্যাবর্শন হয়ে যাবে, মিসক্যারেজ হয়ে যাবে। এইটুক খালি মাথায় রাখেন, কারণ এগুলো আমরা একটু আপনাদেরকে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করি। ওকে, তাহলে এটা যদি হয় আমরা পরের স্লাইডে যাই। আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু যেটা কিনা লো বার্থ ওয়েট আমাদের দেশে বিরাট একটা ইস্যু, যেটা আমরা আলাদা একটা লেকচারে পড়বো, আপনাদের অ্যাসাইনমেন্টও দিব। সেই জন্য আমাদেরকে একটু জানতে হবে নর্মাল বার্থ ওয়েট কত বাচ্চার, মানে বাচ্চা কত ওয়েট নিয়ে, কমপক্ষে কত ওয়েট নিয়ে জন্মগ্রহণ করবে। সো নর্মাল বার্থ ওয়েট greater than or equal to
2.5 কেজি বা 2500 গ্রাম, তাহলে এটার আপার লিমিট কত? আমরা বলি 4 কেজির নিচে হতে হবে। তার মানে নর্মাল বার্থ ওয়েট কত হবে? 2.5 কেজি থেকে ওই 4 কেজির নিচে, সেটা 3.9 কেজির মধ্যেও হতে পারে। এইটুক হচ্ছে নর্মাল বার্থ ওয়েট। তাহলে লো বার্থ ওয়েট কাকে বলছে? খুব ভালো করে খেয়াল করেন, এটা খুব পেইড কোশ্চেন আপনাদের জন্য। লো বার্থ ওয়েট বেবি কাদেরকে বলা হয়? যেই সব বাচ্চাদের বার্থ ওয়েট লেস দেন 2.5 কেজি হয়, মনে রাখতে হবে। তাহলে কোনো বাচ্চা যদি 2.5 কেজি হয়ে জন্মগ্রহণ করে, সে কি নর্মাল ওয়েট না লো বার্থ ওয়েট? কি বলবেন? লো বার্থ এই জন্যই তো প্রশ্নটা করেছি। আর আবার খেয়াল করেন, যে লো বার্থ ওয়েট বলেছেন তাকে একটু বুঝতে হবে। আমি এখানে দেখেন নর্মাল বার্থ ওয়েট কি বলেছি, বার্থ ওয়েট গ্রেটার দেন অর ইকুয়াল টু। এটা কি ইকুয়াল টু? তাহলে ইকুয়াল টু মানে কি? কেউ যদি 2.5 কেজি বাচ্চা জন্মগ্রহণ করে, তাকেই বলা হয় ইকুয়াল টু 2.5 কেজি। তাহলে সেটা কি হবে? নর্মাল বার্থ ওয়েট হবে। এবার ক্লিয়ার হয়েছেন? জি ম্যাডাম। আচ্ছা, আর লো বার্থ ওয়েট কাদের হবে? 2.5 কেজির নিচে যারা হবে তারা লো বার্থ ওয়েট। তাহলে ভাইভাতে এভাবে প্রশ্ন করি যে বলেন তো 2.5 কেজি একটা বাচ্চা হলো, তাকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন, নর্মাল ওয়েট না লো বার্থ? উত্তর কি হবে? নর্মাল। এটাতে কোনো কনফিউশন থাকা যাবে না, হ্যাঁ নর্মাল বার্থ ওয়েট হবে। আর লো বার্থ ওয়েট কি হবে? 2.5 কেজির নিচে, এটাতে আর কোনো কনফিউশন নেই। এবার আসি, আরেকটা জানতে হবে, ভেরি লো বার্থ ওয়েট বেবি, যাদের বার্থ ওয়েট 1.5 কেজির নিচে, বার্থ ওয়েট লেস দেন 1.5 কেজি, 1.5 কেজি মানে 1500 গ্রাম, ঠিক আছে? তাদেরকে বলা হয় ভেরি লো বার্থ ওয়েট বেবি। মনে রাখতে হবে, এই ভেরি লো বার্থ ওয়েট বেবিদের জন্য, এদেরকে বাঁচানোর জন্য খুবই কস্ট ইফেক্টিভ একটা প্রোগ্রাম আছে, সেটা সারা দুনিয়ায় চলে, স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বা ডেভেলপিং কান্ট্রিতে চলে, ক্যাঙ্গারু মাদার কেয়ার। সেটা আমাদের লেকচারে কোনো একটা সময় আপনাদেরকে পড়িয়ে দিব। বাট এই তিনটা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি? আচ্ছা, তাহলে কিন্তু আমি আগাচ্ছি। এই যে এই ভুল করা যাবে না, 2.5 কেজির কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, সে অবশ্যই নর্মাল বার্থ ওয়েটে হবে, সে লো বার্থ ওয়েটে হবে না, এটুক মাথায় রাখবো আমরা। আচ্ছা, এবার চলেন আরেকটু দেখে ফেলি স্টিল বার্থ কাকে বলে। এই শব্দটাও আপনারা এই পুরো কোর্স করার সময় শুনবেন, তাহলে আমাকে জেনে নিতে হবে স্টিল বার্থ কাকে বলে। স্টিল বার্থ ইজ দ্য ডেলিভারি, কিছু বলছেন? জি না ম্যাম। আচ্ছা, stillbirth is the delivery after 28 weeks of pregnancy of a baby who has died before birth. Commonly, stillbirth refer to the delivery of a viable fetus and born dead. মানে কি হলো? stillbirth মানে হচ্ছে বাচ্চাটা ভায়াবল এজ ক্রস করেছিল মায়ের পেটে, এবং ভায়াবল এজ ক্রস করার পরে তার যে কোনো সময় 40 সপ্তাহের মধ্যে যে কোনো সময় তার জন্ম হতে পারে হয়তোবা, কিন্তু হওয়ার পরপরই সে বেঁচে ছিল, কিন্তু হওয়ার পরপরই সে মরে গেছে। এটাই হচ্ছে স্টিল বার্থ, সোজা কথা। আর ইন্ট্রা ইউটেরাইন ডেথ আর স্টিল বার্থ, এই যে সেকেন্ডটা দেখেন, ইন্ট্রা ইউটেরাইন ডেথ মানে হচ্ছে ইট ইজ দ্য ক্লিনিক্যাল টার্ম ফর স্টিল বার্থ। এটা মানে কি, যখন আমরা ডাক্তাররা ক্লিনিক্যালি ইউজ করি তখন আমরা বলি যে ইন্ট্রা ইউটেরাইন ডেথ, মানে ইন্ট্রা মানে ভেতরে, ইউটেরাইন মানে ইউটেরাসের ভেতরে বাচ্চা যখন মরে যায় তখন তাকে ইন্ট্রা ইউটেরাইন ডেথ বলে। এটা দুটো প্রায় একই শব্দ, স্টিল বার্থ আর ইন্ট্রা ইউটেরাইন ডেথ। খালি মনে রাখতে হবে, ইন্ট্রা ইউটেরাইন ডেথ মানে হচ্ছে বাচ্চা মায়ের ইউটেরাসের ভেতরে মরে গেছে, যেটা কিনা অবশ্যই ভায়াবল এজ ক্রস করতে হবে। আর স্টিল বার্থ হচ্ছে গিয়ে বাচ্চাটা, ধরেন ডেলিভারি পেইন নিয়ে আসছে কোনো মা, তখনও বাচ্চাটা মায়ের পেটে জীবিত ছিল, কিন্তু ডেলিভারি প্রসিডিওরের পরপর বা প্রসিডিওরের সময় বাচ্চা পৃথিবীতে বের হয়ে আসার পর আমরা দেখলাম যে ও শ্বাস নিচ্ছে না, মারা গেছে, সেটাকে আমরা স্টিল বার্থ বলি। বাট অ্যাপারেন্টলি স্টিল বার্থ আর ইন্ট্রাইউটেরাইন ডেথ একই, একটু খালি মনে রাখেন, বেশি কিছু বোঝার দরকার নেই, তাহলে একটু প্যাচ লেগে যেতে পারে। আচ্ছা, আর মিসক্যারেজ অলরেডি আমরা পড়ে ফেলেছি। অ্যাবর্শন আর মিসক্যারেজ ভায়াবল এজের আগে বা 28 উইকসের আগে যতগুলো কিছু হবে সব মিসক্যারেজ শেষ। এখন আমরা যাই, ইনফ্যান্ট মর্টালিটি কাকে বলে।
ক্লাসের শুরুতেই অলরেডি আমরা পড়ে ফেলেছি ইনফ্যান্ট কাকে বলে। জন্মের পর থেকে 1 বছরের বয়স পর্যন্ত তাকে ইনফ্যান্ট বলে। তাহলে ইনফ্যান্ট মর্টালিটি কাকে বলে? খুব ইজি। ইনফ্যান্ট মর্টালিটি রেফার্স টু দ্য ডেথ অফ এন ইনফ্যান্ট ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ। সূত্রে কিভাবে আমরা ফেলি? নাম্বার অফ ডেথ among infants under 1 year per 1000 live births in a given year. একটা জিনিস খালি মনে রাখেন, বাচ্চাদের যতগুলো মর্টালিটি আমি দেখাবো, ইনফ্যান্ট মর্টালিটি, নিওনেটাল মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটি, এই 3টা মর্টালিটি আছে বাচ্চাদের, এই একই সূত্রের মধ্যে ফেলে দিতে হয়। শুধুমাত্র যখন নিওনেট বলবো তখন এখানে নিওনেট হবে, যখন আন্ডার 5 বলবো তখন এখানে আন্ডার 5 হবে, আর যখন আমি ইনফ্যান্ট বলবো তখন এই জায়গাটা ইনফ্যান্ট হবে, বাট সূত্র একই। আরেকটা কি মনে রাখতে হবে, মেটার্নাল মর্টালিটি রেশিও হচ্ছে পার 100,000 লাইভ বার্থ, আর শিশুদের সব মর্টালিটি কিন্তু পার 1000 লাইভ বার্থ। প্লিজ দয়া করে এই ভুলটা কখনোই আমরা করব না, বিশেষ করে ভাইভাতে। মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, তাহলে ইনফ্যান্ট মর্টালিটি, নিওনেট মর্টালিটি অ্যান্ড আন্ডার 5 মর্টালিটি, সব মর্টালিটি পার 1000 লাইফ বাড়তে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর মেটার্নাল মর্টালিটি ছিল পার 100,000 লাইফ বার্থ। আরেকটা মর্টালিটি হচ্ছে পেরিনেটাল মর্টালিটি। দেখেন, পেরিনেটাল মর্টালিটি মানে হচ্ছে, আগে একটু বুঝে নেই পেরিনেটাল পিরিয়ডটা কাকে বলে, তাহলে মর্টালিটিটা বুঝতে ইজি হবে। পেরিনেটাল পিরিয়ড, নেটাল পিরিয়ড commences at 28 completed weeks, তার মানে ভাইবল এজ অফ জেস্টেশন। কত দূর পর্যন্ত এটা থাকবে? and ends 7 completed days after birth। সোজা হিসাব বাংলায় যদি বলি, মায়ের পেটে যে বাচ্চা 28 সপ্তাহ ক্রস করেছে, ওই 28 সপ্তাহ থেকে ডেলিভারি হওয়ার পর 7 দিন পর্যন্ত যে পিরিয়ডটা, যে সময়টা, এটাকে পেরিনেটাল পিরিয়ড বলা হয়। তাহলে পেরিনেটাল মর্টালিটি তার মানে কি? এই পেরিনেটাল মর্টালিটি রেফার্স টু দ্য নাম্বার অফ স্টিল বার্থ অ্যান্ড ডেথস ইন দ্য ফার্স্ট উইক অফ লাইফ। হয়ে গেল, এটা হচ্ছে পেরিনেটাল ডেথ। ওকে, তাহলে আমরা পড়ে ফেললাম পেরিনেটাল পিরিয়ড। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের আসল টপিকের দিকে। আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন, আপনাদের ভাইবা পরীক্ষা শুরু হয় এভাবে। কোর্সের নাম কি ম্যাডাম? চাইল্ড হেলথ। আচ্ছা বলেন তো, হোয়াট আর দ্য কমন ইস্যুজ রিগার্ডিং চাইল্ড হেলথ? এটা এভাবেই প্রশ্নটা শুরু হয় কিনা? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। হ্যাঁ, কারণ মেটার্নাল হেলথ পড়ার সময় তাই শুরু হয়েছে যে মেটার্নাল হেলথের ইস্যুসগুলো কি কি। তাহলে প্রথমেই চাইল্ড হেলথের ইস্যুজের মধ্যে কিছু আছে সরাসরি হেলথ ইস্যু, মানে চাইল্ড ইস্যুর মধ্যে কিছু আসে হেলথ ইস্যু, কিছু আছে আদার ইস্যুস যেগুলো সোশ্যাল ফ্যাক্টর। হেলথ ইস্যুজের ভেতরে প্রথম ইস্যুটাই হচ্ছে চাইল্ড মর্টালিটি, বাচ্চা মরে যাচ্ছে, এটাই ইস্যু। আরেকটা হচ্ছে চাইল্ড মরবিডিটি, বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, এটাই ইস্যু। এখন মরবিডিটির ভেতরে আবার কিসের জন্য মরবিডিটিস গুলো হচ্ছে বা অসুস্থতা হচ্ছে সেটা আমরা লিখেছি। এটা কিন্তু আপনাদের রিটেন কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হোয়াট আর দ্য চাইল্ড হেলথ ইস্যুস অর হোয়াট আর দ্য চাইল্ড ইস্যুস ইন বাংলাদেশ, তখন এরকম ভাগ করে দুটা লিখবেন। মরবিডিটি কি কি কারণে আমাদের দেশের বাচ্চারা অসুস্থ হচ্ছে, সেই ইস্যুস গুলো কি কি? নাম্বার 1 ম্যালনিউট্রিশন, নাম্বার 2 ইনফেকশন, নাম্বার 3 এটা কি অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, নাম্বার 4 HIV AIDS, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট নাওএডেজ অ্যাক্সিডেন্টস। তার ভেতরে কোনটা ইম্পর্টেন্ট? ড্রাউনিং, বর্তমানে ড্রাউনিং লিডিং কজ নিচ্ছে, বাংলাদেশের রিসার্চে এসছে, অ্যান্ড ইনজুরি। এই কারণগুলোর জন্য বাচ্চার মরবিডিটি হচ্ছে। আপনারা যেটা ভাইভাতে ভুল করেন সেটা হচ্ছে যখনই আপনাদেরকে জিজ্ঞেস করা হয় চাইল্ড হেলথ ইস্যুস গুলো কি, আপনারা এরকম ভেঙে ভেঙে বলতে থাকে ম্যাডাম ম্যালনিউট্রিশন, ম্যাডাম ইনফেকশন, ম্যাডাম ARI। ম্যাডাম এটা শুনতে চায় না, শুনতে চায় আপনি বলবেন মর্টালিটি। তখন আপনাকে জিজ্ঞেস করবো চাইল্ড মর্টালিটি, যখন আপনি বলবেন জিজ্ঞেস করবো যে এটার কারণগুলো কি। তারপরে আপনি বলবেন চাইল্ড মরবিডিটিস, তখন আপনাকে জিজ্ঞেস করবো এটার কারণগুলো কি, তখন আপনি এগুলো বলবেন। এটা মাথায় রাখবেন। এরপরে আসে কিছু সোশ্যাল ফ্যাক্টরস আর আদার ইস্যুস যেগুলো আসলে চাইল্ড হেলথের উপরে ইম্প্যাক্ট ফেলে। সেগুলো কি? পোভার্টি। আপনারা খুব ভালো করে জানেন কি করে পোভার্টি চাইল্ড করে, অথবা কি করে পোভার্টি চাইল্ড মরবিডিটি করে। এটা কি আমাকে এক্সপ্লেন করতে হবে নাকি আপনারা পারবেন? পারবো ম্যাম।
আচ্ছা, ভেরি গুড। এরপরে আসেন আদার ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট চাইল্ড ইস্যুর ভিতরে একটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, আরেকটা হচ্ছে একদম লাস্ট একটা চাইল্ড লেবার। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। দেন ট্রাফিকিং, আমি কি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে উটের উটের জকি করার জন্য বাচ্চাদেরকে এখান থেকে ট্রাফিকিং করা হয় মধ্যপ্রাচ্যে? মনে নেই না মনে। ম্যাম। আচ্ছা, ছোট বাচ্চাদেরকে না, এটা আপনাদের সাথে করি নাই, আমার আন্ডারগ্রেড বাচ্চাদের সাথে করেছি। এই জন্য ছোট বাচ্চাদেরকে সে যার ওজন যত কম, 1 বছর হোক বা তারও কম হোক, উটের পায়ে বেঁধে দেয়। এইসব বাচ্চাদেরকে বেঁধে দিলে উট কি করে, ওই পায়ে একটা কিছু বেঁধে দিয়েছে, এটার যন্ত্রণায় তার দৌড়ের ফোর্স বেড়ে যায়। ঠিক আছে, জক্কি বলা হয়। এই যে জিনিসটা করা হয় মধ্যপ্রাচ্যে, এবং এইখানে বেশিরভাগ বাচ্চা নেওয়া হয় এই আমাদের জোন থেকে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি থেকে। এবং গরিব মা বাবারা বাচ্চাদেরকে হয় বিক্রি করে দেয় পোভার্টির কারণে, অথবা এই বাচ্চাদেরকে ট্রাফিকিং করা হয় বিভিন্নভাবে, চুরি করে নিয়ে, এই যে হসপিটাল থেকে চুরি করে নিয়ে বেগিং এ দেওয়া হয়। এই সবগুলো কিন্তু এই কারণগুলোর সাথে, এই পোভার্টির সাথে রিলেটেড, অথবা চুরি করে কিন্তু দেওয়া হয়। সো এটা একটা ইস্যু, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। আপনারা যদি সার্চ দেন তাহলে এটা নিয়ে একদম মধ্যপ্রাচ্যে বিশাল এক কাহিনী পাবেন আপনারা। দেন আরেকটা ইস্যু হচ্ছে ল্যাক অফ অ্যাক্সেস টু এডুকেশন। এটা আমার আর বলার কিছু নেই, আপনারা এটা নিজেরাই জানেন। ল্যাক অফ অ্যাক্সেস টু ওয়াটার অ্যান্ড বেসিক স্যানিটেশন, একটু আগে যেটা বলেছি। সো আদার ইস্যুর ভিতরে যেটা আমরা শুনতে খুব প্রেফার করব সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ অর মলেস্টেশন, আর একটা হচ্ছে চাইল্ড লেবার, যেটা আপনাদের এখানে লেকচাররা আছে, আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টও দিব লাস্টে। ওকে, তাহলে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলে ফেললাম। এরপরে গ্লোবাল যে সিচুয়েশন, এটাতে আমি আর ডিসকাশনে যাব না। এটা আপনারা যারা বেশি ইন্টারেস্টেড হবেন, এটা জাস্ট পড়ে দেখতে পারেন নিজেদের ওন ইন্টারেস্টের জন্য। কথাগুলো বিভিন্ন জায়গা থেকে, আমরা রিসার্চ থেকে, ইউএনএফপিএ, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন থেকে এগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এখানে মর্টালিটির কিছু গ্লোবাল সিচুয়েশন, এই যে আন্ডার 5 মর্টালিটির কিছু গ্লোবাল সিচুয়েশন আমি দিয়েছি, যেগুলো একটু লেটেস্ট ডেটা। এই যে নিওনেটাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটি, এটা গ্লোবালি বুঝিয়েছি। সো এই জন্য আমি গ্লোবালিটা আমি বলছি না আপনাদেরকে, আমার দেশেরটা আমি আপনাদেরকে একটু জানাতে ইন্টারেস্টেড। তার আগে, দেশেরটা জানানোর আগে একটু চলে যাই চাইল্ড হেলথ ইস্যুর ভিতরে। ফার্স্ট ইস্যুটাই আমরা দেখলাম চাইল্ড মর্টালিটি। তাহলে চলেন আমরা একটু দেখে ফেলি চাইল্ড মর্টালিটির লেটেস্ট কজগুলো কি বলে। 2016-এ যে মর্টালিটির কজগুলো বের হয়েছে, 2018-এ কজগুলো পাবলিশড হয়নি, বাট এই 16-এর এই কজগুলোই 2018-এ বলা হয়েছে। সো এই জন্য আমি এটা 18-এর যেটা পাই চার্ট রেডি করা, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা WHO-র পাই চার্ট। ঠিক আছে, সো দেখেন দুটো ভাগে ভাগ করেছে। এখন দেখেন, যেহেতু বেসিক কথাগুলো আমরা বলে ফেলেছি লেকচারের আগে, এগুলো বুঝতে ইজি হবে। দুটো ভাগে ভাগ করেছে, নিওনেটাল পিরিয়ড, যেটা আমি বললাম 0 to 28 days, আর পোস্টনেটাল পিরিয়ড 28 days এর বিয়ন্ড। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন নিওনেটাল পিরিয়ডের প্রথম যে কজ অফ ডেথ, নিওনেটাল ডেথ, সেটা আমরা কি দেখতে পাচ্ছি? 11%। একটু পড়েন তো দেখি, এটা কি দেখতে পাচ্ছি? এইটা, এই যে আমার কার্সার যেখানে, সেটা পড়বে। জি ম্যাম, বার্থ অ্যাসফিক্সিয়া। বার্থ অ্যাসফিক্সিয়া, কিন্তু আমার একটু ভুল হলো, 11% এর আগে Prematurity 16% হচ্ছে মেইন কজ। হ্যাঁ, প্রিম্যাচুরিটি। ঠিক আছে, জি ম্যাম। তাহলে মেইন যে বাচ্চাদের বয়স 28 দিন, সেই বাচ্চাদের বা জন্মের পরপর যে বাচ্চা, তাদের প্রথম মৃত্যুর কারণ হচ্ছে প্রিম্যাচিউর বাচ্চা, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। কাদেরকে বলে? 37 উইক কমপ্লিট করার আগেই যাদের জন্ম হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম কজ অফ ডেথ হচ্ছে প্রিম্যাচুরিটি, এটা মনে রাখতে হবে কাদের? নিওনেটালদের। এরপরের সেকেন্ড কজ হচ্ছে বার্থ অ্যাসফাইক্সিয়া, মানে হচ্ছে অ্যাসফাইক্সিয়া মানে হচ্ছে বাচ্চার জন্মের পরপর শ্বাস নিতে সমস্যা হচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, এটাই বার্থ অ্যাসফাইক্সিয়া। প্লিজ শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে সেকেন্ড কজ হচ্ছে 11% বার্থ অ্যাসফাইক্সিয়া, এবং আমরা ইনভেরিয়েবলি আপনাদের প্রত্যেককে ভাইবার সময় এই কজগুলো জিজ্ঞেস করবো, মাথায় রাখতে হবে। হ্যাঁ, একদম সুন্দর করে, এরকম মেসি করে বললে চলবে না, এদেরটা এখানে বললে চলবে না, এদেরটা এখানে বললে চলবে না, কারণ দুটার লিডিং কজ আলাদা। এই জন্যই আমি বারবার একটু ইম্পর্টেন্স দিচ্ছি। তাহলে 16% হচ্ছে প্রিম্যাচুরিটি, 11% হচ্ছে বার্থ অ্যাসফাইক্সিয়া। এর পরের পার্সেন্টেজটা কি? ইনফেকশন অর নিওনেটাল সেপসিস। কাদের হয়? যারা হোম ডেলিভারি বেশি করায়, আনট্রেন্ড দায় দিয়ে যারা ডেলিভারি বেশি করায় তাদের। এরপরে হচ্ছে গিয়ে কি? কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অ্যান্ড আদার, এই যে নিওনেটাল টিটেনাস। ঠিক আছে,
তাহলে আমরা সিরিয়ালটা এভাবে মনে রাখবো, অন্তত 3টা যেন আপনার মাথায় থাকে সেভাবে মনে রাখবেন। প্রিম্যাচিউর হলে তাদের বার্থ অ্যাসফিক্সিয়া বা শ্বাস নিতে কষ্ট হয়, এছাড়া হচ্ছে গিয়ে ইনফেকশন হয়, এভাবে মনে রাখবেন, পড়তে সুবিধা হবে। এবার চলে আসি ব্লু সাইডে। 28 দিনের বিয়ন্ড যে বাচ্চাগুলা, তারা একটু বড় বাচ্চা, তাদের ডেথের কজ কি বা মর্টালিটির কজ কি দেখেন। সবচেয়ে হাইয়েস্ট কত পার্সেন্ট? 13%। সেটার কজ কি দেখেন? নিউমোনিয়া, বা আমরা বলি ARI, অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এটার আন্ডারে কমন কোল্ড, নিউমোনিয়া সব পড়ে। তার ভেতরে দেখেন তাহলে যে বাচ্চার বয়স 28 দিনের উপরে এবং আন্ডার 5 চিলড্রেন, এদের প্রথম কজ হচ্ছে কি নিউমোনিয়া। আপনি যদি এখন বলেন আন্ডার 5 চিলড্রেনদের প্রথম কজ প্রিম্যাচুরিটি, তাহলে তো বেসিক শেষ। তাহলে নিউমোনিয়া নাম্বার 1 কজ, নাম্বার 2 কজ, এরপরে আদার গুলো বলবেন আপনারা, ঠিক আছে? এই যে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, দেন এই যে ইনজুরিজ, দেন ম্যালেরিয়া, মিজেলস মানে ইনফেকশন, এই যে ডায়রিয়াটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিউমোনিয়া, congenital abnormalities and diarrhea 8%। তাহলে নিউমোনিয়া, ডায়রিয়া, এভাবে বলবেন, নিউমোনিয়া, ডায়রিয়া, congenital abnormalities and then other infections। শেষ। তাহলে আমরা কজগুলো পড়ে ফেললাম, আশা করি বুঝেছেন। ওকে, চলে যাই বাংলাদেশ সিচুয়েশনে। বাংলাদেশ সিচুয়েশনের অ্যাকর্ডিং টু বিডিএইচএস, এতদিনে তো জানি বিডিএইচএস মানে কি, বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে, প্রত্যেক কয় বছর পর পর, 10 বছর পর পর না 5 বছর পর পর না 7 বছর পর পর ওদের একটা রিপোর্ট বের হয়। সো সেই রিপোর্ট অনুযায়ী, লেটেস্ট রিপোর্ট এটাই 2017, এটার অনুযায়ী আন্ডার 5 বাংলাদেশে মর্টালিটি রেট কত আপনাদেরকে কিন্তু আমরা বাই বাই জিজ্ঞেস করব। 45 পার 1000 লাইভ বার্থ। ইনফ্যান্ট মর্টালিটি রেট কত? 38। নিওনেটাল মর্টালিটি রেট কত? 30। ঠিক আছে? তাহলে দেখেন নিওনেটাল মর্টালিটি রেট একসময় আমাদের দেশে অনেক বেশি ছিল, আমরা কিন্তু সেটার থেকে কমিয়ে এনেছি। সো আমরা, তার মানে কি আমাদের পাবলিক হেলথ সেক্টরে অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো ভালো চলছে। তারপরেও এখনো আমাদের আরো এসডিজি অনুযায়ী আরো কমাতে হবে, সেজন্য আমাদেরকে খেয়াল করতে হবে এই যে আন্ডার 5 আর ইনফ্যান্টের কজগুলো, তাহলে সেখানে আমাকে গুরুত্ব দিতে হবে। এখনো 45 আর 38 যদি হয় পার 1000 লাইভ বাড়তে, তাহলে আমরা যে এইমাত্র দেখলাম যে নিউমোনিয়ায় মারা যাচ্ছে, কি বলে, আমরা দেখলাম ডায়রিয়ায় মারা যাচ্ছে, তাহলে সেই কজগুলো আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। এখন ডায়রিয়া কেন মারা যায়? ওই যে বেসিক স্যানিটেশন, ওয়াটার সাপ্লাই ঠিক নাই, আমাদের মারা জানে না হাত পরিষ্কার করে খাওয়াতে হয়, গরিব তাই আমরা ঠিকমতো খাওয়াতে পারি না, এরকম বিভিন্ন কারণ আছে, সেগুলোর উপরে কাজ করতে হবে। এই চিত্র সেটাই দেখাচ্ছে যে পাবলিক হেলথের কোন জায়গায় আপনি আপনার ইন্টারভেনশনটা দিবেন। ওকে, তারপরে আমরা চলে যাই। মোটামুটি এগুলো আমি কিছু আপনাদেরকে এখন বলবো না, কারণ এগুলো চিত্র কিছু আমি দিয়েছি যেটা আপনারা ওন ইন্টারেস্টে দেখে নেবেন, না হলে আসলে আমি এটা আলোচনা করব না, ঠিক আছে? পরের লেকচারটাতে, এটা শেষ, পরের লেকচারটাতে, এই যে পরের লেকচারটাতে যাওয়ার আগে প্রিন্সিপালস অফ গ্লোবাল চাইল্ড হেলথ, এটা যদি আমরা একটু পড়ি, এখানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বলেন তো চাইল্ড হেলথের যে ইস্যুস গুলো আছে সেগুলো আসলে সর্ট আউট করতে গেলে কি কি করা উচিত আমাদের, তখন কিন্তু এই যে এই জিনিসটা খুব ভালো কাজ করে, এই পয়েন্টগুলো খুব ভালো কাজ করে। সো যেমন ফোকাস অন চিলড্রেন হু হ্যাভ লিস্ট অ্যাক্সেস টু সার্ভিসেস, তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে। সাপোর্ট সিম্পল অ্যান্ড কস্ট ইফেক্টিভ ইন্টারভেনশন, কারণ সবার পয়সা নেই, আমাদের দেশের মানুষরা এত টাকা খরচ করতে পারবে না। নিউট্রিশন ইমপ্রুভ করতে হবে, কারণ আমরা দেখলাম ম্যাল নিউট্রিশনের কারণে অনেক বাচ্চার মর্টালিটি হচ্ছে, মরবিডিটি হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি সাপোর্ট ন্যাশনাল অ্যান্ড লোকাল সার্ভিসেস, আমাদের যে অলরেডি সেট আপগুলো আছে সেখানেই আমাদেরকে এই সাপোর্ট ক্রিয়েট করতে হবে। অলরেডি যে হসপিটালগুলো আছে সেখানেই আমাদের বার্থ অ্যাসফিক্সিয়ার জন্য প্রোগ্রাম চালাতে হবে, সেখানেই আমাদেরকে ডায়রিয়া ট্রিটমেন্টের জন্য প্রোগ্রাম চালাতে হবে, যাতে করে কস্ট ইফেক্টিভ হয়। এরকম ভাবে আমরা 10টা প্রিন্সিপাল দিয়ে রেখেছি, এটাতে যদি কাজ করা হয় তাহলে আস্তে আস্তে চাইল্ড হেলথ অনেক ইমপ্রুভড হবে। এই হচ্ছে গিয়ে কথা, এটা হলো আমাদের লেকচার 1। এরপরে আমি একটু, কয়টা বাজে? হ্যাঁ, লেকচার 2 আমি আপনাদেরকে একটু শেষ করতে চাই। এটা খুবই ইন্টারেস্টিং, দেখে আমি কত দূর পারি, শেষ যে করতেই হবে এমন না, যদি না পারি তাহলে ওখানে স্টপ করে দেবো। আচ্ছা, এটা কি হলো?
দেখা যাচ্ছে লেকচার নোটটা? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে সেকেন্ড লেকচার নোটের নাম কি? লেকচার 2 কি হচ্ছে? গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ ইনফ্যান্ট এন্ড চিলড্রেন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লেকচার ফর ইউ বিকজ এখানে অনেক ছোট ছোট কিছু ইনফরমেশন আছে যেটা সরাসরি হয়তো বা লেখা নাই, বাট এখানে একটু বুঝার সিম্পল জিনিস বা বুঝতে হবে। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। প্রথমেই এখানে জানতে হবে যেটা, এটা আর জানার দরকার নেই, আপনারা অলরেডি জেনে গেছেন। এখানেও আমি অ্যাকচুয়ালি যেগুলো আলোচনা করেছি সেগুলোই বলে দিয়েছি, শুধু একটু অ্যাড করেছি টডলার কাদেরকে বলে, প্রি স্কুল চিলড্রেন কারা, স্কুল চিলড্রেন কারা, অ্যাডোলেসেন্ট কারা। এখানেও অনেকগুলোই আপনারা জানেন। সেম জিনিসটাই ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে বলেছিলাম না ইন্ট্রা ইউটেরাইন, ইউটেরাসের ভিতরে এমব্রায়ো আর ফিটাস বলা হয়, এই যে সেটা, বাকিগুলো এই মাত্র দেখালাম। ঠিক আছে, সো এখানে আমরা যেটা একটু জানবো, হোয়াট ইজ গ্রোথ অ্যান্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট, এটা আপনাদের একটু জানার দরকার আছে এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইয়োর রিটেন অ্যান্ড ভাইভা বোথ। সো গ্রোথ, দেখেন আমি সেকেন্ড বুলেট পয়েন্টে যদি যাই, গ্রোথ রেফার্স টু স্পেসিফিক ফিজিক্যাল চেঞ্জেস অ্যান্ড নেট ইনক্রিজ, মনে রাখতে হবে কথাগুলো, নেট ইনক্রিজ ইন দ্য সাইজ অ্যান্ড মাস অফ টিস্যু, দ্যাট মিনস কোয়ান্টিটিস। তার মানে কি, যে ফিজিক্যাল চেঞ্জগুলো হচ্ছে মেইনলি কি হচ্ছে, সাইজ এবং মাস অফ টিস্যু, এর ভিতর যে ইনক্রিজগুলো, তার মানে কি সেলগুলো সাইজে বড় হচ্ছে, টিস্যুগুলো বড় হচ্ছে সাইজে, কোয়ান্টিটিতে বাড়ছে, এটাই হচ্ছে গ্রোথ। তার মানে একটা বাচ্চার গ্রোথ মানে কি, গ্রোথ মানে হচ্ছে এই বাচ্চাটার যে হাত পা গুলো বড় হচ্ছে, ওয়েটটা বাড়ছে, হাইটে বাড়ছে, দিস ইজ কল্ড গ্রোথ। আপনি যখনই আমাকে গ্রোথের ডেফিনেশন বলবেন তখনই আমি আপনাকে প্রশ্ন করবো, আচ্ছা বলেন তো একটা বাচ্চার গ্রোথ আপনি কিভাবে বুঝবেন তার গ্রোথ হচ্ছে? আপনার আনসার ভেরি ইজি, তার হাইট বাড়বে, তার ওয়েট বাড়বে। কারণ কি হাইট ওয়েট কেন বাড়বে? কারণ হচ্ছে এই যে সাইজ, ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড নাম্বার অফ টিস্যু অ্যান্ড সেল, সেই জন্যই এটা গ্রোথ। আর হোয়াট ইজ ডেভেলপমেন্ট? Development refers to the functional maturity of various organs and systems. That means ওই বাচ্চাটার স্কিল বাড়বে, ওই বাচ্চাটার বিহেভিয়ার, ভ্যালুজ, এগুলো তার ভেতরে গ্রো করবে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তার মানে কি ডেভেলপমেন্ট মিনস কোয়ালিটি, তার গুণাগুণ। ঠিক আছে, এই দুটো কি বলে ডেফিনেশন আমরা রিটেন এবং ভাইভাতে আপনাদেরকে খুব ইনভেরিয়েবলি কোশ্চেনটা থাকে আর কি দেই, এছাড়া এটা দরকার নেই। এখন ওই যেটা আমি বললাম যে গ্রোথ কিভাবে বুঝবেন, গ্রোথ বুঝবো আমি ওই বাচ্চাটার ওয়েট দেখে, ওই বাচ্চাটার লেন্থ, লম্বায় কত হচ্ছে বা হাইট দেখে, ওই বাচ্চাটার হেড সার্কামফারেন্স মানে কি মাথার চতুর্দিকের সার্কামফারেন্সটা দেখে আমরা বুঝবো এটা বাড়বে বাচ্চা গ্রোথের সাথে সাথে, চেস্ট সার্কামফারেন্স বাড়বে এবং বডি মাস ইন্ডেক্স বাড়বে। বাট বিএমআই একদম ছোট বাচ্চাদের জন্য না, এইটা অ্যাডোলেসেন্ট বাচ্চাদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য। ঠিক আছে, বাট যেহেতু ডেফিনেশন অনুযায়ী অ্যাডোলেসেন্টরাও চিলড্রেনদের মধ্যে পড়ে, সেই জন্য বিএমআই কে এটার মধ্যে রাখা হয়েছে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় ফিজিক্যাল গ্রোথ গুলোর ইন্ডিকেটর কি, কিভাবে বোঝা যায় যে গ্রোথ হয়েছে, তাহলে এগুলোই হচ্ছে ফিজিক্যাল গ্রোথ ইন্ডিকেটর। ওয়েট দেখবো, হাইট দেখবো, সোজা। এখন দেখেন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ফর ইউ বিকজ এই স্লাইডটাতে দেখেন আমি কি লিখেছি, ম্যালনিউট্রিশন অকার্স ইন দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ। ফার্স্ট ইয়ার অফ লাইফ কে আমরা জানি কি বলি, প্রথম 1 বছরের বাচ্চাদেরকে কি বলা হয়? ভেরি গুড। তাহলে দেখেন, ম্যালনিউট্রিশন অকার ইন দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ বিকজ, কেন এই ইনফেন্টদের ভিতরে ম্যালনিউট্রিশন হচ্ছে? বিকজ এনার্জি ডিমান্ডস আর হাইয়েস্ট অ্যাট দিস টাইম। কিভাবে এনার্জি ডিমান্ডটা হাইয়েস্ট? কারণ হচ্ছে বাচ্চার গ্রোথটা এই সময় হাইয়েস্ট। আমি এখনই দেখাচ্ছি সেটার প্রমাণটা কি, যে গ্রোথটা কেন হাইয়েস্ট এই সময়। দেখেন এই প্রমাণটা হচ্ছে এটা। তার মানে আমি কি বুঝলাম, যে 1 বছরের বাচ্চাদেরই সবচেয়ে বেশি ম্যালনিউট্রিশন হয়, কারণ এই মুহূর্তে তাদের গ্রোথ সবচেয়ে বেশি হয়। তার ভিতরে গ্রোথ বেশি হওয়া মানেই হচ্ছে এনার্জিটা তাদের খাবার মধ্যে বেশি প্রয়োজন হয়, ডিমান্ডটা বেশি থাকে। এখন এই যে গ্রোথটা হচ্ছে, এটা একটু দেখাই আমি কিভাবে হচ্ছে।
দেখেন যেই বাচ্চাটা জন্মগ্রহণ করার পর থেকে 6 মাস বয়স পর্যন্ত একটা বাচ্চার অ্যামাউন্ট অফ ওয়েট গেইন ইন ওয়েল নারিশ চিলড্রেন কত হবে, 4 থেকে 4.5 কেজি। ঠিক আছে। আর এই যে 6 থেকে 12 মান্থের মানে 1 বছরের ভিতরে ওই বাচ্চাটার গ্রোথ হবে 2.2 কেজি থেকে 2.4 কেজি। তাহলে বুঝতে পারছেন আমি এই 0 থেকে 12 মান্থ মানে এরাই হচ্ছে সেই ইনফ্যান্ট যাদের গ্রোথটা দেখেন কি সাংঘাতিক ভাবে তারা ওয়েট বাড়ছে। ওয়েট বাড়া মানেই হচ্ছে বডি মাস বাড়ছে। বডি মাস বাড়া মানেই হচ্ছে গিয়ে তার ক্যালোরির দরকার বেশি বা এনার্জির দরকার বেশি। এই টাইমেই যদি আমরা এনার্জি বা খাবারটা তাকে ঠিক মতো না দেই তখনই আমাদের দেশের বাচ্চাদের ম্যালনিউট্রিশন ডেভেলপ করে। এখন আপনি যদি আমাকে সংখ্যায় জানতে চান কত এনার্জির দরকার হয়, অ্যাডাল্টদের যদি 40 ক্যালোরি পার ডে প্রয়োজন হয়, এই পিরিয়ডটাতে ইনফ্যান্ট এই যে 0 থেকে 12 মান্থের পিরিয়ডটাতে এখানে বাচ্চাদের 4 গুণ ক্যালোরির দরকার হয়। ঠিক আছে। ধরেন অ্যাডাল্টদের প্রয়োজন হয়েছে, অ্যাডাল্টদের আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে 30 ক্যালোরি পার ডে। তাহলে এই টাইমে বাচ্চাদের যেটা প্রয়োজন হয় কত 4 গুণ হলে কি হবে, 3 4 12, 120 ক্যালোরি পার ডে তাদের এনার্জি রিকোয়ারমেন্ট। এজন্যই বলা হয় যে 6 মান্থস পর্যন্ত বাচ্চা মায়ের বুকের দুধ খাবে। 6 মান্থস কমপ্লিট করার পর, কমপ্লিট করার আগে না, যেখানে আমাদের ভুল ধারণা আছে, 6 মান্থস কমপ্লিট করার পর 180 দিন কমপ্লিট করার পর বাচ্চাকে খাবার দিতে হবে। এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং, এখন আর উইনিং বলে না। সেই কমপ্লিমেন্টারি ফিডিং দিতে হবে বাচ্চাকে এই সময়ের পরে। এর মধ্যে সেই ফিডিং এর ভেতরে সেগুলোর আবার ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমরা একটা আলাদা লেকচার নোটে পড়বো যে কমপ্লিমেন্টারি ফিডিংটা কিরকম হবে। তাহলে আমরা এখান থেকে দেখেন তারপরে 12 মাসের পর বা 1 বছরের পর থেকে 18 মাসের মধ্যে দেখেন এই যে এটার থেকেও কমে, কোথায় ছিল 2.2, এখানে এখন আছে 1.3 টু 1.4 কেজি বাড়ে। আর 18 মাস থেকে 24 মাসে আরো কমে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম 1 বছরে তাদের এনার্জি ডিমান্ডটা সবচেয়ে বেশি। এই জন্যই ম্যালনিউট্রিশনটা এই টাইমে হয়। এখান থেকে যেভাবে আমরা ভাইভা কোশ্চেনটা জিজ্ঞেস করি যে সবচেয়ে বেশি গ্রোথ কখন হয় বাচ্চার, আপনার আনসার হবে ম্যাডাম মায়ের পেটে থাকা অবস্থায় সবচেয়ে র্যাপিড হয়। কারণ দেখেছেন 9 মাসে একটা বাচ্চা খুব কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। জন্মের পর প্রথম 6 মাস পর্যন্ত বাচ্চার গ্রোথ, তারপরে আরো বেশি হয়। ঠিক আছে। সো 12 মাস পর্যন্ত একটা বাচ্চার গ্রোথ সবচেয়ে বেশি হয়। এই হলো আমাদের এই ম্যাম এক্সকিউজ মি ইয়েস ম্যাম, এই কেজির হিসেবটা আমি বুঝতে পারছি না। 6 to 12 মাস 2.2 to 2.4 কেজি মানে ম্যাম ওয়েট বাড়বে, অ্যামাউন্ট অফ ওয়েট গেইন ইন ওয়েল নারিশড ঠিক- চিলড্রেন, এটা ওয়েট বাড়বে, monthly? বাচ্চার weight বাড়বে। ওই ব্রেকডাউনটা আমরা এখন দেখবো না। আমি বুঝতে পারছি মাহমুদা আপনি যেটা বলছেন জি। সেটা আমরা বুঝতে পারছি, সেটা আমি ওই ব্রেকডাউনটা এখানে আমরা বলবো না। এভারেজে অ্যামাউন্ট অফ ওয়েট গেইন পার মান্থ আপনাকে এরকম 2.2 থেকে 2.4 কেজি পর্যন্ত বাড়বে। পার ঠিক আছে? মান্থ, ঠিক আছে হ্যাঁ। না রে, ওটা ওটা আমি কি ভুল বললাম? পার মান্থের হিসাব তো আমি এখানে দিয়েছি, এই যে দেখেন দেখেন, জি ম্যাম। ঠিক আছে। ওটা হচ্ছে অ্যাভারেজ 6 মান্থ টু 12 মান্থ অ্যাভারেজ। আচ্ছা আচ্ছা ওকে। আর কতটুকু বাড়বে এটা হচ্ছে কি, যে এটা পার উইকে হিসাব করে দিয়েছি। আপনি মান্থ এই উইককে 8 দিয়ে গুণ করলে আপনি মান্থটা পেয়ে যাবেন। তাহলে আমরা যদি একটা দেখি 150 গ্রাম, এটা পার উইকে বাড়ছে, এটাকে 4 দিয়ে গুণ দিলে কত হয়? 4 15 600 গ্রাম। 600 গ্রাম। জি ম্যাম। আচ্ছা 600 গ্রাম, ঠিক আছে। তাহলে এই হিসাবে মাহমুদার যে কোশ্চেনটা ছিল সেটা এখান থেকে আনসারটা হবে মাহমুদা। ওকে। জি ম্যাম। আচ্ছা এখন আসি, কি দেখতে পাচ্ছেন স্লাইডে? কি দেখতে পাচ্ছি গ্রোথ স্লাইডে? মনিটরিং। গ্রোথ মনিটরিং। গ্রোথ মনিটরিং বাচ্চার ঠিকমতো গ্রোথ হচ্ছে কিনা সেটা দেখার একটা প্রসেস।
ঠিক আছে? এখন তাহলে গ্রোথ মনিটরিংটা কি যদি জানতে চাই, গ্রোথ মনিটরিং ইজ দ্য প্রসেস অফ ফলোইং দ্য গ্রোথ রেট অফ আ চিলড্রেন in comparison to a standard by periodic frequent anthropometric measurement. মাহমুদা নিউট্রিশনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন না? জি ম্যাম। ম্যাম, তাহলে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটা কি মাহমুদ আমাদেরকে যদি একটু শেয়ার করতেন। হাইট ওয়েট? জি না ম্যাম, ওই যে হাতের বাহুর যে ইয়েটা নাই, মিড আর্ম সার্কামফারেন্স। জি জি হ্যাঁ, মিড আর্ম সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স কি নেয়? আচ্ছা চলেন আমরা সামনে যাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মাহমুদা, ঠিক আছে আমরা একটু আগাই, না হলে শেষ হবে না। তাহলে গ্রোথ মনিটরিং ইজ দ্য প্রসেস, আমরা কি করি, বাচ্চার গ্রোথটাকে মনিটর করি। কিভাবে মনিটর করি আমি এখনই দেখাচ্ছি। একটা পিরিয়ডিক অ্যাসেসমেন্ট হয় একটা স্ট্যান্ডার্ড ধরে, সেটা কিসের মাধ্যমে আমরা করি, সেটা হচ্ছে গ্রোথ চার্টের মাধ্যমে করি। কখনো আমরা গ্রোথ চার্ট দেখেছি? কোনো গ্রোথ চার্ট দেখেছি কোনো বাচ্চার? জি ম্যাম। কেউ রেসপন্স করছে না, বুঝতে পারছি না। দেখেছি? ম্যাডাম। আচ্ছা, গ্রোথ চার্টটা দেখেছি। ওকে, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রোথ মনিটরিং কিভাবে করা হয় বা গ্রোথ মনিটরিং এর টুলটা কি, আনসারটা হচ্ছে গিয়ে গ্রোথ চার্টের মাধ্যমে করি। এই গ্রোথ চার্ট বিভিন্ন ধরনের আছে, সেগুলো কিসের উপর নির্ভর করে গ্রোথ চার্ট করেছি, এই যে ইন্ডিকেটরগুলোর উপর নির্ভর করে। নাম্বার 1, ওয়েট ফর এজ, তার মানে বাচ্চার এইজ অনুযায়ী সেই বাচ্চার স্ট্যান্ডার্ড ওয়েট কত হবে সেই অনুযায়ী আমরা একটা গ্রোথ চার্ট করেছি। আরেকভাবে দেখা যায় হাইট ফর এজ, বাচ্চার এইজ অনুযায়ী বাচ্চার হাইট কত হবে সেরকম একটা গ্রোথ চার্ট আছে। ওয়েট ফর হাইট, হাইট অনুযায়ী ওয়েট, ওয়েট অনুযায়ী হাইট কত হবে সেরকম একটা স্ট্যান্ডার্ড আছে। হেড সার্কামফারেন্স ফর এজ, সাধারণত 3 বছরের নিচের বাচ্চাদেরকে আমরা করি। মিড আপার আর্ম সার্কামফারেন্স আমরা করি 1 থেকে 5 বছরের বাচ্চাদেরটা, এবং বিএমআই অ্যাডোলেসেন্টদের জন্য করি। ঠিক আছে, তাহলে এগুলো কি বললাম, এই যে 6টা পয়েন্ট বললাম, এগুলো কি গ্রোথ মনিটরিং এর অংশ, যেটা কিনা গ্রোথ চার্টের মাধ্যমে করা হয়। গ্রোথ চার্টটাকে এরকম আমরা ভাগ করে নিই, স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রোথ চার্টে ফেলে একটা বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমরা দেখি। এটা কি, জেড স্কোর। বায়োস্ট্যাটিস্টিক্সে বেল শেপেড কিছু আমরা পড়েছি, বায়োস্ট্যাটিস্টিক্স পড়েছিলাম পড়েছে না? জি জি, সেখানে ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়েছি না, রাইট। সেটাকে ভিত্তি করেই এই জেড স্কোর একটা সিস্টেম, যেই জেড স্কোরটাকে নিয়ে আমরা বাচ্চার ম্যালনারিজড কিনা বা তার গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা সেটাকে আমরা ক্যালকুলেট করি। কিরকম, খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা এটা ডিটেলস পড়বো না। শুধু আমাদেরকে যেটুকু জানতে হবে আর সিচে অ্যাকচুয়ালি আমরা এইটুকুই জানি, সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে 3 ভাগে আমরা ভাগ করেছি, ওয়েট ফর এজ, হাইট ফর এজ, ওয়েট ফর হাইট। জেড স্কোর অনুযায়ী ওয়েট ফর এজেরটা হচ্ছে এই কলাম, 3টা ভাগে ভাগ করেছে, আন্ডার ওয়েট, নর্মাল, ওভারওয়েট। জেড স্কোরে যারা কিনা লেস দেন 2 SD তাদেরকে আমরা আন্ডারওয়েট ফেলি, যারা -2 SD থেকে +2 SD এর মধ্যে থাকে তারা নর্মাল, আর ওভারওয়েট যাদের +2 SD তারা। ঠিক সেভাবে হাইট ফর এজ আমরা করেছি জেড স্কোর, তাদেরকে আমরা ভাগ করি হাইট ফর এজ, তাদেরকে আমরা ভাগ করি কিভাবে, স্টান্টেড, নর্মাল, টল। ওই ক্যাটাগরিটা কিন্তু একই, এই যে দেখেন এখানেও -2 SD, -2 +2 SD, মোর দেন 2 SD, সেম জিনিস, -2 SD, -2 SD,
প্লাস মাইনাস প্লাস। তাহলে এখন আমরা কিভাবে করলাম, হাইট ফর এজে 3 ভাগে ভাগ করেছি, স্টান্টেড, নর্মাল, টল। ওই ডেভিয়েশনটা কিন্তু একই। এর পরের কলাম হচ্ছে গিয়ে ওয়েট ফর হাইট। এদেরকে আমরা কি ভাগে ভাগ করি, আমরা দেখি হাইট অনুযায়ী ওয়েট ঠিক আছে কিনা। সেটা কিভাবে আমরা করেছি, ওয়েস্টেড, নর্মাল, ওভারওয়েট। এই জেড স্কোরের মাধ্যমে আমরা বাচ্চাদের ম্যালনিউট্রিশনটা দেখি। এছাড়াও আরো কিছু ক্লাসিফিকেশন আছে ম্যালনিউট্রিশনের, যেগুলো গোমেজ ক্লাসিফিকেশন, নাম শুনেছি মাহমুদা, শোনার কথা, গোমেজ ক্লাসিফিকেশন। আর ওরকম অনেকগুলো ক্লাসিফিকেশন আছে যেগুলো আমি রেখেছিলাম স্লাইডে। এখন আসলে স্লাইড থেকে কিছুটা আমরা রাখি না, স্লাইড থেকে আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে অনেক সময় কনফিউশন তৈরি হয় সেজন্য। আচ্ছা, এই যে জেড স্কোরটা বললাম, সেই জেড স্কোরের কথাগুলাই আমরা এইখানে দিয়ে দিয়েছি, এটা সেই জন্য আমি আর পড়াবো না। এই এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলো হলো গ্রোথের বিষয়ে। তাহলে আমরা গ্রোথ কি জানলাম, ইনফেন্সি পিরিয়ডে যে সবচেয়ে বেশি ক্যালোরি প্রয়োজন হয় সেটা জানলাম, গ্রোথটা আমরা কি করে বুঝি সেটা জানলাম, গ্রোথ মনিটরিং কি জিনিস সেটা জানলাম, এবং একটা স্কোরিং এর মাধ্যমে আমরা যে ম্যালনিউট্রিশনটা বাচ্চাদের দেখি সেটা জানলাম, সেটার নাম হচ্ছে জেড স্কোর। এখন আমি আপনাদেরকে দেখাবো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ডেফিনেশন অলরেডি আমরা পড়েছি। এখন আমি দেখাবো টাইপস অফ ডেভেলপমেন্ট বাচ্চাদের কি কি হয় সেটা। নাম্বার 1, বাচ্চাদের ফিজিক্যাল অ্যান্ড মোটর ডেভেলপমেন্ট হয়। নাম্বার 2, বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, বাচ্চাদের ইমোশনাল ডেভেলপমেন্ট হয়, কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয়, সোশ্যাল ডেভেলপমেন্ট হয়। এই 5 ধরনের ডেভেলপমেন্ট বাচ্চাদের হয়। মেনি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সেস দিস ডেভেলপমেন্ট। সেটা হেরিডিটরি হতে পারে, মানে জেনেটিক্যাল হতে পারে, ফ্যামিলি ফ্যাক্টর হতে পারে, কমিউনিটি ফ্যাক্টর হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে। চলেন আমরা একটু দেখতে থাকি এগুলো। ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা মেইনলি বোঝাচ্ছি ওভারঅল হেলথ কোঅর্ডিনেশন, তার স্ট্রেংথ, তার হিয়ারিং, তার ভিশন, এটসেট্রা। এইটাই হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, হচ্ছে তার চোখ ঠিক আছে, কান ঠিক আছে, শুনতে পাচ্ছে, এগুলো ঠিক আছে, হাত দুটা তার ফাংশন হচ্ছে কিনা, এগুলো। আর কগনিটিভ ডেভেলপমেন্ট মানে হচ্ছে গিয়ে তার লিটারেসি, তার বেসিক কালচারাল নলেজ, তার ভোকেশনাল স্কিল, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তার কগনিটিভ ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট, তার যে সেলফ এস্টিমটা ডেভেলপ করে, সেলফ রেসপেক্টটা ডেভেলপ করে, ঠিক আছে, সে নিজের একটা সত্তা ডেভেলপ করে, তার যে একটা ফ্যামিলি অ্যাটাচমেন্ট হয়, সে একটা ফিলিং অফ লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স সে যে ফিল করে, তার ফ্যামিলির সাথে সে যে অ্যাটাচ থাকতে চায়, এগুলো সবই ইমোশনাল ডেভেলপমেন্ট। আর সোশ্যাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট কি, সেন্স অফ গ্রুপ আইডেন্টিটি, এবিলিটি টু কোঅপারেট উইথ আদার, মানে এই যে বাকিদের সাথে সে মিশতে চায়, সে কোঅপারেট করতে চায়, সে পার্টিসিপেট করতে চায়, সে যে একটা নিয়ম মানতে চায় যে না এটা আমার সোসাইটির রুল, এটা আমাকে মানতে হবে, এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সোশ্যাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। তাহলে একটা বাচ্চার ভিতরে এই সবগুলো ডেভেলপমেন্ট হতে হবে, না হলে সমস্যা, ঠিক আছে। এই যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্ট হচ্ছে প্যাটার্ন কিন্তু ইউনিক। মানে কি, ডেভেলপমেন্ট ইজ আ অর্ডারলি অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে। সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট ইজ সেম ফর অল, জেনারেল সিকোয়েন্স অর আউটলাইন মানে সবার জন্যই মোরললেস একই, কারো কারো ক্ষেত্রে একটু অডম্যান আউট হতে পারে। বাট রেট, ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটি অফ ডেভেলপমেন্ট সেইটা কিন্তু এক বাচ্চা থেকে আরেক বাচ্চা ডিফার করবে, কেউ তাড়াতাড়ি শিখে, কেউ আস্তে আস্তে শিখে। এবং এটা এই ডেভেলপমেন্টটা ডিপেন্ডস অন দ্য ম্যাচুরেশন অফ নার্ভাস সিস্টেম, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের কিছু প্রিন্সিপাল, যে এই জিনিসগুলো ফলো করেই একটা বাচ্চা ডেভেলপমেন্ট হয়। সবগুলো ডেভেলপমেন্টই সবার জন্য হবে, বাট কারো আগে হয়, কারো পরে হয়, কেউ তাড়াতাড়ি শিখে, কেউ কম শিখে, এটাই হচ্ছে গিয়ে প্রিন্সিপাল। এখন দেখেন, এটা অ্যাকচুয়ালি আমি
এটা ইন্টারেস্টিং সেই জন্য একটু দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার ব্রেনের কোন পার্টটা মানে কাজ করে। বাংলা সিনেমায় সাধারণত আমরা কি দেখি বলেন তো, যে সামনের কপালে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়েছে আর তারপরেই দেখা গেল সে চোখে দেখতে পাচ্ছে না, তাই দেখি কিনা? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। দেখি দেখতে পাচ্ছেন না, তার মেমরি চলে গেছে, চলে গেছে মেমরি তার পিছনে চলে গেছে। বুঝতে পারছি না, আপনি কি আমার ইয়েটা দেখতে পাচ্ছেন না প্রেজেন্টেশন? হাবিব ভাইয়া বলতে চাচ্ছে যে মাথার সামনে বাড়ি দিলে তার মেমোরি চলে যায়। ও আচ্ছা আচ্ছা, আমি হাবিবের সাউন্ডটা শুনতে পাচ্ছি না, হ্যাঁ সেটার জন্যই বলছি যে খুবই ইন্টারেস্টিং যে তাই তো এই জন্য ভাইয়া বলতে চাচ্ছে মেমোরি চলে যায়। না, আমি এখন বুঝতে পেরেছি, আমি বলছি হাবিব কোনো প্রবলেমের কথা বলছে। হ্যাঁ আমি এজন্যই বলছি বাংলা সিনেমায় আমি নিজেই ছোটকালে বড় হয়েছি, মাঝে মধ্যে বিটিভিতে বাংলা সিনেমা দেখে যে মাথার সামনে বাড়ি দিয়ে মানুষের চোখে দেখে না, বাট দেখেন এই যে ব্রেনের পার্টে বলছে ভিশনটা কিন্তু পিছন দিকে, হ্যাঁ ভিশনের পোর্শনটা কিন্তু পিছন দিকে। সো আর থিঙ্কিং প্রবলেম সলভিং হচ্ছে গিয়ে সামনের দিকে। হ্যাঁ মেমোরি লস হয় এটাও দেখিয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, ধরেন আমি তো আপনাদের আগের ভার্সন, ঠিক কিনা? আমি তো আপনাদের সিনিয়র ভার্সন, যে জন্য আমি বাংলা সিনেমা দেখেছি তখন দেখেছি যে সামনে বাড়ি মেরেছে আর চোখে দেখে না। কিন্তু হাবিব যখন আবার দেখেছে, হাবিব হচ্ছে গিয়ে আপনারা হচ্ছেন আরো ইয়াং ভার্সন, তারা আপনারা যখন বাংলা সিনেমা দেখেছেন তখন দেখেছেন সামনে বাড়ি মারে মেমোরি লস হয়। সো দিস ইজ দ্য থিং, বাট আমাদের অনেক ভুল ধারণা আছে। অ্যাকচুয়ালি ব্রেনের পার্টে এই যে এই জায়গাগুলোতে এভাবে স্পিচ হিয়ারিং এক জায়গায়, ভিশন আরেক জায়গায়, সাইডে হচ্ছে স্পিচ হিয়ারিং জানেন যেহেতু টেম্পোরাল রিজিয়নে, ফ্রন্টে হচ্ছে থিঙ্কিং প্রবলেম সলভিং মুভমেন্ট মাঝখানে, আর ভিশন হচ্ছে গিয়ে পেছন দিকে। ওকে আচ্ছা, এখন আমি যাই এই যে মাত্র কিছু কথা বললাম, যেটা দেখালাম যে কগনিটিভ ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে মোটর ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এগুলো কি সেগুলো কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, এই জন্য আমি ঠিক এগুলোকে ডিটেলস পড়বো না। শুধু একটা জিনিস দেখাই এখানে আমি, কগনিটিভ ডেভেলপমেন্ট ইট রিলেটস টু মেন্টাল এবিলিটিস অ্যান্ড ইনক্লুডস অ্যাটেনশন, পারসেপশন, মেমোরি, রিজনিং, জাজমেন্ট, প্রবলেম সলভিং, ইমেজিং, থিঙ্কিং এটসেট্রা। এই যে কথাগুলো বললাম এইটা হচ্ছে গিয়ে কগনিটিভ ডেভেলপমেন্ট। তার মানে একটা বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার পারসেপশন তৈরি হতে হবে, তার মেমোরি থাকতে হবে, সে জাজ করতে শিখবে যে এটা হচ্ছে কুকুর, একে আমি গুতা দিব না, এটা হচ্ছে গিয়ে ড্রেন, এখানে আমি নামবো না, নামলে পড়ে যাব, বা এখানে আমার ক্ষতি হবে। এই যে জাজ করার ব্যাপারগুলো, প্রবলেম সলভিং, এগুলো বাচ্চা বয়সের সাথে সাথে শিখবে। দিস ইজ কল কগনিটিভ ডেভেলপমেন্ট। ওকে আচ্ছা, ম্যাডাম আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম। বলেন বলেন প্লিজ। ম্যাডাম পারসেপশনের মধ্যে আমাদের যেগুলো আছে আর কি, আমি ওই জিনিসটা নিয়ে কাজ করি, তো পারসেপশনে হচ্ছে তার ডেপথ পারসেপশন ডেভেলপ করবে, তার রাইট লেফট ডিসক্রিমিনেশন, তারপরে হচ্ছে সাইজ শেপটা ডেভেলপ করে। সো একটা বাচ্চার ধরেন ফিজিক্যালি তার পায়ের মাসেল স্ট্রেংথ আছে কিন্তু তার ডেপথ পারসেপশন নাই, তখন বাচ্চাটা ওই যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না, কারণ সে পাটা কতটুকু উঁচু নিচুতে ফেলবে সেটা সে বুঝতে পারে না। এই জন্য একটার সাথে আর একটা ইন্টারলিঙ্ক, ফিজিক্যাল থাকলেও যদি পারসেপশনটা না আসে তাহলে সে হাঁটতে পারছে না। রাইট, থ্যাংক ইউ আইরিন, খুব সুন্দর করে বলেছে। সো এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয়ের ডেভেলপমেন্ট ঠিক মতো না হলে আমি দেখাবো যে কেন বাচ্চাদেরকে বলা হয় যে বকা দিবেন না, হ্যাঁ খুব বেশি কড়া হবেন না বাচ্চাদের প্রতি, এবং মিসবিহেভ করবেন না। এই যে কগনিটিভ ডেভেলপমেন্টটা কিন্তু হ্যাম্পার হয় বাচ্চাদের। সো এই জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট, একটা হেলদি দরকার হয়, সিচুয়েশন এনভায়রনমেন্টের দরকার হয়, বাবা মার রিলেশন ভালো থাকার দরকার হয়, ঝগড়াঝাটি করতে না করে, স্ল্যাং ইউজ করতে না করে, এই সবগুলো জিনিস কিন্তু তার এই গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে হ্যাম্পার করে। সেটা আমরা ফ্যাক্টরগুলো একটু দেখবো। থ্যাংক ইউ আইরিন সুন্দর করে আমাদেরকে শেয়ার করার জন্য। আচ্ছা এরপরে যাই, কমিউনিকেটিভ ডেভেলপমেন্ট মানে ল্যাঙ্গুয়েজ, হিয়ারিং, কমিউনিকেশন। একটা বাচ্চা অনেক সময় আইডেন্টিফাই করতে পারে না, বাবা মা ডাকে কিন্তু শোনে না, বাবা মা ডাকে কিন্তু শোনে না, বাবা মা ইগনোর করে, ঠিক আছে ও মনে হয় অ্যাটেনশন দিচ্ছে না, কিন্তু দেখা গেল সিম্পল বাচ্চা কানে শোনে না তাই সে রেসপন্স করতে পারে না।
হ্যাঁ, তখন কিন্তু এই জিনিসগুলোকে, বিদেশে জিনিসটা আছে যে প্যারেন্টিং আফটার বার্থ, তো বাবা মায়ের অনেক সেশন হয় যেখানে তাদেরকে এই সিম্পল বাচ্চার ইস্যুগুলো সম্পর্কে ওরিয়েন্ট করা হয়, যার জন্য বাবা মারা বিদেশে বুঝতে পারে কখন আমাকে হেলথ সিকিং বিহেভিয়ারটা নিতে হবে, আই মিন হেলথ সিক করতে হবে, মানে সাহায্য চাইতে হবে ডক্টরের। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা এখন অনেক সচেতনতা আগের থেকে বাড়ছে, আর কাজ হচ্ছে যেহেতু বাড়ছে, সো এই জিনিসটা আমাদের নাই। এখন আমাদের অনেক অ্যালার্ট হতে হবে এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, এবং আমরা বলেও দই যে আমরা দেখাবো এখানে। ম্যাডাম এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, শুধু কানে শোনার জন্য যে বাচ্চা রেসপন্স করতেছে তা না, তাদের যে হিয়ারিং প্রসেসটা আছে, যে শুনে ফিডব্যাক দেওয়া, ওই জিনিসটা তখন হয় না। এটাকে বলা হয় অডিটরি সেন্সরি ডেফিসিট। তখন বাচ্চা রেসপন্স করে না। এটা তখন বাচ্চা শোনার সাথে সাথে বাচ্চাকে প্র্যাকটিস করাইতে হয়, বাবা মাকে অনেকবার বলে বলে ডেকে ডেকে যে রেসপন্সের ব্যাপারটা, তাকে ওটা লার্নিং প্রসেসে নিতে হয়। এটা অটিজমের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা রেসপন্স করে না। এটা শুধু ডেফের সাথে রিলেটেড না ম্যাডাম, এটার সাথে ঠিক আছে আইরিন, সেন্সরির সাথেও রিলেটেড। হ্যাঁ আইরিন, থ্যাংক ইউ। আমি অটিজমের ব্যাপারটা আসতাম, ওটা আমার আলাদা লেকচার আছে, আমি এইটার এটা ঠিক আছে, না ঠিক আছে, থ্যাংক ইউ, শেয়ার করেছেন, ঠিক আছে। মানে এই সময় ওই সেন্সরি প্রবলেমটার জন্য বাচ্চারা অনেক সময় শেয়ার করেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আইরিন। সো আমি আসতাম, অলরেডি আমি এই কথাতেই আসতাম যে একটা হচ্ছে গিয়ে হিয়ারিং প্রবলেম থাকে সিম্পল, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই জিনিসটাই মা বাবারা জানে না যে তার হিয়ারিং প্রবলেম আছে। সিম্পল একটা হিয়ারিং এইড দিলেই বাচ্চাটা শুনতে পারে, কিন্তু এই হিয়ারিং এইড দেওয়ার জন্য যে বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় সেই বিষয়টাই আমাদের বাবা মারা জানে না, এক নাম্বার, এটা আমি প্রথমে বললাম। দ্বিতীয়ত আমি আসতাম যেটা আইরিন বলে ফেললো, সেটা হচ্ছে নট অনলি দ্যাট যে হিয়ারিং প্রবলেম আছে, বাট অলসো যেটা অটিজমের ব্যাপারটা এখানে আছে, ডিলেড মাইলস্টোন বলেও কিছু ব্যাপার আছে, সবগুলাই আসবে। সেটা অটিজম নিয়ে এখানে আমি আর ডিসকাস করব না, যেহেতু এটার একটা আলাদা ছোট্ট আমরা একটা লেকচারও রেখেছি, সেইখানে আমরা একটু জানবো। বাট যেহেতু এটা ক্লিনিক্যাল সাইডের পড়া না, আমরা খুব ডিটেলসে এগুলো আসলে পাবলিক হেলথে পড়াই না, ঠিক আছে। সো সেই জন্য সবগুলো বিষয়, বিশেষ করে মেন্টাল হেলথ সিকনেস যেগুলো আমরা পড়াবো, এরপরে দেখবেন আপনারা, আমরা খুব বেশি ডিটেলসে যাব না, সাইন সিমটম পড়াবো না, ট্রিটমেন্ট পড়াবো না, খুব বেশি ডিটেলসে যাব না। বাট পাবলিক হেলথ পোর্শন, যেটার জন্য এটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সেই পোর্শনটাতেই আমরা এমফেসিস দিব। তাহলে এই যে কমিউনিকেটিভ ডেভেলপমেন্ট, যেখানে কিনা ল্যাঙ্গুয়েজ বাচ্চাদেরকে শেখাতে হয়, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যেটা আমার এখানে পাবলিক হেলথ অ্যাওয়ারনেস দরকার, যেটা আইরিন একটু আগে বললো, একটা হচ্ছে কি যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম, ফ্যামিলি এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকালকার যুগে মা বাবারা দুজনেই থাকে চাকরিতে বাইরে, কাজের লোকের কাছে বাচ্চা বড় হয় মেইনলি। কোনো কোনো পরিবারে যাদের গ্র্যান্ড ফাদার মাদার আছেন তাদের কাছে বড় হয়। তাতে কি হয়, যাদের গ্র্যান্ডফাদার মাদারও নাই, কাজের লোকের কাছে বড় হয়, সেই বাচ্চাগুলো দেখা গেছে ইন্টারাকশনটা বা ল্যাঙ্গুয়েজটা শিখতে দেরি করে, কারণ বাবা মা সারাদিন টায়ার্ড হয়ে এসে বাচ্চার সাথে কথা বলে না। এটা বলাই আছে, বাচ্চার সাথে আপনি যত কথা বলবেন, যত ইন্টারাকশন করবেন, বাচ্চার কমিউনিকেশন এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে। তো সারাদিন বাবা মা রাতে আসার পরে তারা কোনো রকমে বাচ্চার সাথে ডিল করে টায়ার্ড থাকে, তারা ঘুমিয়ে যায়। এই যে একটা গ্যাপ তৈরি হয়, এবং এটার একটা বিরাট প্র্যাকটিক্যাল ইয়ে হচ্ছে, এক্সাম্পল হচ্ছে আমারই প্রথম ব্যাচের, আপনাদের এরকম এমপিএইচ এর আমারই প্রথম ব্যাচের আমার স্টুডেন্ট, যে কিনা আমার মেডিকেলেরও আমি যখন রেজিস্টার ছিলাম সেও আমার ওখানকারও স্টুডেন্ট ছিল, ও আমার 2 জায়গার স্টুডেন্ট, ও আমার এখানে এমপিএইচ করেছে, সে এখন লন্ডনে আছে ডক্টর। ওর একটা ঘটনা ঘটেছে, ওর বাচ্চাটা এই ল্যাঙ্গুয়েজ প্রবলেমে সাফার করেছে, এবং তার কমিউনিকেশন, তার মাইলস্টোন ডিলেড হয়েছে, অনেক তাকে প্রবলেম ফেস করতে হয়েছে। তার একটা অন্য প্রবলেমও ছিল, যাই হোক সেটা না হয় ডিটেলস না বললাম, যেহেতু একটু রিভিল করে ফেলছি তার পরিচয়। সো তার বাচ্চা নিয়ে এই কমিউনিকেশন ডেভেলপমেন্টের তার একটু প্রবলেম গিয়েছিল। এরকম অনেক আছে প্যারেন্টস যাদের বাচ্চাদের কমিউনিকেশনে ডেভেলপমেন্টের প্রবলেম হয়, শুধুমাত্র ওই যে ওদের সাথে
কমিউনিকেট করার যে ব্যাপারটা সেটার গ্যাপ থাকার কারণে। এবং শুধু তাই না, বাচ্চারা তখন দেখা যায় যে মেইডের কাছে বা যে কেয়ারটেকারের কাছে বড় হয়, মেইড না বলে কেয়ারটেকার বলাটাই ভালো, বাচ্চাটা যে কেয়ারটেকারের কাছে বড় হয় তার ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করে, তার বিহেভিয়ার অ্যাডাপ্ট করে, তার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে সেটা সে অ্যাডাপ্ট করে। সো এগুলো কিন্তু একটা প্রবলেম, ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জ আর কি বাচ্চাদের জন্য। ম্যাডাম এই ক্ষেত্রে ওয়ান ওয়ে কমিউনিকেশনটাও প্রবলেম, যেমন টিভি মোবাইল সে Right. রিসিভ করতেছে বাট এক্সপ্রেস করতেছে না, এটার Right. কারণেও ম্যাডাম অনেক প্রবলেমে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম নিয়ে অনেক বেবিরা সাফার করতেছে। সাফার করছে, হ্যাঁ, কারণ আপনারা তো আরো প্র্যাকটিক্যালি কাজ করছেন, যেহেতু আপনারা আরো ভালো এক্সপিরিয়েন্স এই কেসগুলো পাবেন। সো মানে প্রবলেমগুলো এক্সিস্ট করে, প্রথম কথা হচ্ছে কি এইটা। এখন আসেন, সাধারণত আমরা এটা আমি ছবি রেখেছি আসলে ইন্টারেস্টের জন্য, আমি মাইলস্টোন যখন দেখাবো তখন আমি বলবো কখন কোন মাইলস্টোনটা আসলে যায়। চলেন আমরা একটু আগাতে থাকি। তাহলে এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি মোটর। সো মোটরটা কি বলছে? ইট ইজ দ্য এবিলিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অর বেবি টু মুভ অ্যান্ড কোঅর্ডিনেট অ্যান্ড গিভ দ্য চাইল্ড আ চান্স টু এক্সপ্লোর দ্য এনভায়রনমেন্ট। দেখেন ছবিগুলোতে খেয়াল করেন, মোটর ডেভেলপমেন্টে সে কি করছে? এই যে ধরছে, এই যে উঠার চেষ্টা করছে, এই যে খেলনাটা ধরছে, কোনো কিছু গ্রিপ করছে, ঠিক আছে, এই খেলবে, এই যে বিষয়গুলো, পেজ উল্টাবে, এই যে বিষয়গুলো মোটর ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখন এই জন্যই বলা হয় এজ অ্যাপ্রোপ্রিয়েট টয়স বাচ্চাদের জন্য জরুরি। যে বাচ্চা যত বয়স, সেই বাচ্চার বয়স অনুযায়ী খেলনা দেওয়াটা তার বিকাশে হেল্প করে। এখন আমরা কি করি ভুল করে, ওই যে কিউব গুলো আছে না, কি বলে ওটাকে, একটার উপর আরেকটা যে লেগো ম্যাডাম, লেগো সেট, ব্লকস, রাইট, ব্লক, লেগো সেট, এটার যে অ্যাপ্রোপ্রিয়েট বয়স সেই বয়সেই দেওয়া উচিত। এর আগে দিলে ওটা দিয়ে কোনো লাভ নেই, আননেসেসারি বাচ্চা ইয়ে করতে পারবে না। এই জন্য বলা হয় এই যে অ্যাপ্রোপ্রিয়েট টয়স গুলো, দেখবেন যে যারা এফোর্ড করতে পারে দোকানগুলোতে গেলে এই যে অ্যাপ্রোপ্রিয়েট টয়স গুলোই দেওয়া হয়। সো এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। আর আমরা এই জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করি যে আপনার বাসায় যে মেইডটা আছে, আপনার বাসায় যদি বাচ্চাদের খেলনা থাকে, যে বাচ্চা আপনার বাচ্চা যদি বড় হয়ে যায়, অথবা আপনি যদি মনে করেন আপনি দিতে পারবেন, তাহলে আপনার বাসার যে হেল্পিং হ্যান্ডটা আছে তার যদি বাচ্চা থাকে তাকেও আপনি একটু হেল্প করবেন এই যে খেলনাটা দেওয়া বা এইভাবে, ঠিক আছে। নিজের বাচ্চা তো আছেই, সেই বাচ্চাদেরকে। এখন দেখেন ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা বড় বিষয়, যেটা কিনা আমাদের, যেটা আমরা বললাম যে বাচ্চা যেহেতু এই টাইমে তার একটা ইমোশন গ্রো করে, ওই ইমোশনটা যেন ভালো ইমোশন হয়, ওই ইমোশনটা যেন তার এক্সপিরিয়েন্সটা যেন ভালো থাকে, সেই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। তা না হলে বাচ্চারা ডিরেল হয়ে যায়। বাচ্চাদের সামনে যদি আপনারা বাচ্চাকে বিশেষ করে নেগলেক্ট করা, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। বাচ্চাকে ইগনোর করা, বাচ্চাকে নেগলেক্ট করা, বাবা এখন কথা বলো না, আমি অনেক বাইরে থেকে আসছি, আমার অনেক টায়ার্ড লাগছে, পরে শুনবো পরে শুনবো। বাচ্চা আপনাকে কিছু বলতে চাচ্ছে, আপনি তাকে ইগনোর করছেন, এটা কিন্তু বাচ্চাকে বকা দিচ্ছেন। এই যে বিষয়গুলো, বাচ্চা দেয়ালের মধ্যে আঁকছে, আপনি এসে একটা চড় কষায় দিলেন, আপনি অন্যান্য সবার সামনে বাচ্চাকে এমন ভাবে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বললেন, সে অপমানিত বোধ করছে। এই সবগুলো বিষয় কিন্তু তার ইমোশনকে টাচ করে, এবং এগুলো করলে দেখা যায় পরবর্তীতে এই বাচ্চা যে কোনো ধরনের অ্যাটেম্প নেয়, এবং এই বাচ্চার ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, এটা খুব একটা ভালো হয় না। সে হেলদি মাইন্ডসেট নিয়ে বড় হতে পারে না, ঠিক আছে। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কি যে সোশ্যাল, যেটা আমরা পড়লাম যে মোরাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, তাদেরকে খেলতে দিতে হবে, তার পিয়ারের সাথে মিশতে দিতে হবে, ঠিক আছে। সে দেখবেন একটা সময় এসে নিজেই সবকিছু করছে, সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে, সেলফ ডিপেন্ডেন্ট হতে তাকে সাহায্য করতে হবে। সেই জিনিসগুলো আপনারাও জানেন যে কিছু ভিডিও দেখবেন, বিশেষ করে চাইনিজ, জাপানিজ, কোরিয়ানরা এই বিষয়ে খুবই দেখি অ্যালার্ট, বিশেষ করে বাচ্চাদের খাবার ব্যাপারে। অত ছোট ছোট বাচ্চাগুলোকে, এটা ওরা না, ইয়েতেও ডেভেলপড কান্ট্রিতেও আছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাবার দিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয়, নিজের খাবার নিজে খাও। এবং খাবার সময় কিন্তু একদম আমরা স্ট্রিক্ট মানা করে দিই যে ওই যে মোবাইল দেখিয়ে, টিভি দেখিয়ে না খাওয়ানো। সো এই যে খাবারটা যেন সে মনোযোগ দিয়ে খায়, খাবারগুলো যেন চিনে খায়, কি খাচ্ছে সেটা যেন বুঝে খায়, এবং বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ানোর, মানে নিজে 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 যেন খায়, সেটা খুব অভ্যাস করায় ওরা। দিস ইজ গুড।
এবং শুধু তাই না, খাবার পর যে প্লেটটাকে এক সাইড করে একজনকে তুলে দিতে হয় এবং নিজের টেবিলটা নিজে যে একটু কাপড় দিয়ে মুছবে, সেটাও তারা ওই সময় থেকে প্র্যাকটিস করে। দিস ইজ গুড। আর আমাদের দেশে আমরা আসলে এই জিনিসটা হয়তো বা করি না, এক বাটি আর চামিচ নিয়ে ওর পিছনে ঘুরতে থাকে। এই প্র্যাকটিস গুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যেটা আমরা একটু ভাইভাতে জিজ্ঞেস করি এবং মাঝে মধ্যে রিটেনেও দিয়ে দিই, যে মাইলস্টোন গুলো একটু আমাদেরকে লিখেন। ডেভেলপমেন্টাল মাইলস্টোন মানে কি? মানে হচ্ছে কোন বয়সে বাচ্চা কোন অ্যাক্টিভিটি করবে, ঠিক আছে? কোন বয়সে বাচ্চা কোন অ্যাক্টিভিটি করবে, স্ট্যান্ডার্ডটা কি, সেটাই হচ্ছে মাইলস্টোন, ডেভেলপমেন্টাল মাইলস্টোন। এই মাইলস্টোন গুলো যদি দেখা যায় হ্যাম্পার হয়, তাহলে প্যারেন্টসকে অ্যালার্ট হতে হবে যে আমার বাচ্চার ডেভেলপমেন্টে কোনো প্রবলেম হচ্ছে, আমাকে এখন ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, আমার বাচ্চাকে কনসালটেন্সির জন্য নিয়ে যেতে হবে, হেল্প সিক করতে হবে। সেটা কি? দেখেন, গ্রস মোটর ডেভেলপমেন্ট গুলো কখন হবে? গ্রস মোটর মানে কি? যেমন হেড স্টেডি ইন সিটিং পজিশন, দেন সিট উইদাউট সাপোর্ট অ্যান্ড রোল ব্যাক অন স্টমাক, এটা কখনের মধ্যে হবে? 4 to 6 মান্থের মধ্যে হবে। ওয়াক অ্যালোন বলছে 12 মান্থের ভিতরে, ঠিক আছে? সব মনে রাখার দরকার নাই। রান অ্যারাউন্ড 16 মান্থের ভিতরে। এই যে যেটা বললাম সেগুলো একটু মনে রাখবো, আমি যেগুলো বলছি সেগুলো একটু মনে রাখবো, ঠিক আছে? এরপরে দেখেন, গ্রাস্প অ্যান্ড রিচেস ফর অবজেক্ট, সেটাও 4 to 6 মান্থের ভিতরে। টার্নস পেজেস অফ বুক 12 মান্থের ভিতরে। বিল্ডস টাওয়ার অফ কিউবস 15 মান্থ, যেটা আমি বলছিলাম যে কিউবস গুলো যদি এখন আমি 15 মাসের আগে দিয়ে দিই, ওরে বাচ্চা কি করবে? হয় খেয়ে ফেলবে, নয় চকিং হবে, নয় নাক দিয়ে ঢুকাবে, কান দিয়ে ঢুকাবে, ছোট ছোট গুলা যেগুলো। সো এটা আপনাকে বুঝতে হবে। তারপরে 15 মান্থের বাচ্চাকেও সাবধানে দিতে হবে, যেগুলো বড় কিউব সেগুলোই দিতে হবে। এরপরে এই যে এটা কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, খেয়াল করেন, স্মাইল ইন রেসপন্স টু ভয়েস, এটা কিন্তু আমরা খুব জিজ্ঞেস করি আপনাদেরকে, বাই বাই কত মাসের মধ্যে বাচ্চা হাসে? আইরিন বলেন, কত লিখা? হ্যালো ম্যাডাম, জি, ম্যাডাম কি বলেছে? 2 মাসের মধ্যে বাচ্চা হাঁটা শুরু করে। শোনেন, ক্লাসে এরপরে অ্যাটেন্ডেন্স আমি যদি রেসপন্স না পাই, তাকে অ্যাবসেন্ট ধরবো এবং 3 বার আমি আস্ক করব। 3 বার আস্ক করার পর আমি যদি রেসপন্স না পাই, তাকে আমি অ্যাবসেন্ট ধরে নিব। ম্যাডাম, ম্যাডাম আমি রেসপন্স করছি, শোনা যাচ্ছে না মনে হয়। আমি হ্যালো শুনতে ম্যাডাম। পাচ্ছি আপনাকে, আমি শুনতে পাচ্ছি। এটা আমি আপনার জন্য শুধু বলছি না, আমি সবার উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? জি ম্যাডাম। আমি প্রত্যেকের নাম ধরে 3 বার করে হাইয়েস্ট যে কোনো কিছু জিজ্ঞেস করব। 3 বারের মধ্যে আমি যদি রেসপন্স না পাই, তাকে আমি অ্যাবসেন্ট ধরে নিব এবং ফরমেটিভ অ্যাসেসমেন্টের যে পোর্শনে ক্লাস পারফরমেন্সের ভিতরে নাম্বার বসাতে হয়, সেই জায়গাটা আমি 0 বসাবো। তাতে যদি আপনার গ্রেড কমে যায়, আমাকে তখন বলতে পারবেন না, ম্যাডাম আমার গ্রেডটা কমলো কেন, ঠিক আছে? কারণ একটা অনলাইন ক্লাসের যে স্ট্যান্ডার্ড মেনটেন করার, সেটা আমাকে মেনটেন করতে হবে। সো আমি লাস্টবারের মতো বললাম আপনাদেরকে, আমি কাগজ কলম নিয়ে বসছি, যাদের রেসপন্স আমি পাবো না তাদের পাশে আমি মার্ক করে রাখছি আমার রিটেন, ভাইভা এবং ফরমেটিভ অ্যাসেসমেন্টের যে জায়গাটায় বসানোর দরকার মার্কস, সেখানে আমি 0 বসিয়ে দিব। এটা আপনাদেরকে আমি ওপেনলি ডিক্লেয়ার করে দেব, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম।
কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আজকে এই স্লাইডে আমি ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাস আগামী শুক্রবার। আপনাদের এই নর্মাল ক্লাসটা 11টাই হতে হবে, কারণ হচ্ছে সন্ধ্যার সময় নতুন যে ব্যাচ তার ক্লাস হবে আবার। সো নেক্সট শুক্রবার দিন 11টায় সমস্যা নেই তো আপনাদের নাকি? জি না ম্যাডাম। যেটা না সমস্যা ম্যাম, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই যে স্লাইডটা দিয়ে আমি শেষ করছি, তার ভেতরে স্মাইলের ব্যাপারটা, এই যে দুটো স্লাইড আমি আপনাদেরকে পড়ালাম, একটা হচ্ছে গিয়ে প্রথম স্লাইডটা, আরেকটা হচ্ছে যে এইটা, এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবো আপনাদেরকে, ঠিক আছে, যে স্মাইল কখন করে, মনোসিলেবল বাবল কখন করে, মানে সিঙ্গেল ওয়ার্ড বাচ্চা উচ্চারণ করে কখন, আর কমান্ড কখন সে ফলো করে, রিয়েল ওয়ার্ড কখন সে বলে। এই জিনিসগুলো আমরা আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, সো আপনারা এটা একটু পড়বেন। আর বাকি রইল কয়েকটা স্লাইড, যেগুলো আমি পরের ক্লাসে আপনাদের লেকচার 2টা শেষ করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আজকের লেকচারের যদি কোনো কোশ্চেন না থাকে আমি ক্লাস শেষ করব। আর এখন থেকে ওই পার্সেন্টেজ আমি লিখে রাখছি ম্যাম, যে কে কে অ্যাটেন্ড করবে, কে অ্যাটেন্ড করছে। ম্যাম হ্যাঁ, বলেন প্লিজ। প্রোটোকল এন্ড থিসিস নিয়ে কথা বলার কথা ছিল। আচ্ছা, থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনারা কি আমার এটা দেখতে পাচ্ছেন, একটা ওয়ার্ড ফাইল? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন ওয়ার্ড ফাইলে এই যে আপনারা এখন সেকেন্ড সেমিস্টারের এই যে সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড ক্লাস্টারে আছেন আপনারা। হ্যাঁ, এই যে হেলথ কেয়ার প্রজেক্ট প্ল্যানিং, এই যে যেটার জন্য আমি বলছি যে শাহনাজ ম্যামের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? এই যে হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট এন্ড পলিসি, এটা একটু শাহনাজ ম্যামের সাথে যোগাযোগ করেন। আর এখন পড়ছেন আপনারা চাইল্ড হেলথ, এবং আছে আপনাদের প্রোটোকল ডেভেলপমেন্ট এন্ড প্রেজেন্টেশন। এটা নিয়ে এখন কথা বলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের আমি সময় দিয়ে দিব, হ্যাং আউটে মেসেজ দিয়ে দিব যে কখন আপনাদেরকে নিয়ে আমরা বসবো এটার বিষয়ে কথা বলার জন্য। এর ভেতরে যেটা আপনারা করবেন, আপনারা যার যার ব্রড এরিয়া থিসিসের চুজ করবেন। ব্রড এরিয়া মানে কি, যেমন আপনি কেউ চাচ্ছেন, যেমন মাহমুদা চাচ্ছে হয়তো বা চাইল্ড হেলথ নিয়ে কাজ করতে, মেরি চাচ্ছে হয়তো অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে কাজ করতে, হাবিব চাচ্ছে জেন্ডার নিয়ে কাজ করতে, আইরিন চাচ্ছে হয়তো বা ও চিলড্রেনদের নিয়ে কাজ করতে চাচ্ছে, মানে আমি উদাহরণ দিচ্ছি। তাহলে এটা হলো ব্রড এরিয়া। কেউ মেটার্নাল হেলথ নিয়ে কাজ করতে চাচ্ছেন, এটা ব্রড এরিয়া। এটা আগে চুজ করবেন। চুজ করার পরে ধরলেন যে চাইল্ড হেলথ আপনি চুজ করেছেন যে আমি চাইল্ড হেলথ নিয়ে কাজ করবো, তখন গুগলে সার্চ দিবেন টাইটেলের জন্য চাইল্ড হেলথের উপরে আপনি কি দেখতে চান, কি নিয়ে কাজ করতে চান, যেটা আপনার ডাটা কালেকশনে সুবিধা হবে। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার ডাটা কালেকশনটা সুবিধা হতে হবে। তাহলে আপনি তখন গুগলে সার্চ দিলেন যে আমি চাইল্ড হেলথ আর্টিকেল অন চাইল্ড হেলথ রিসার্চ এরকম দিলেন, অথবা আর্টিকেল অন চাইল্ড হেলথ। আর্টিকেল মানেই হচ্ছে রিসার্চ পেপার। এটা গুগলে সার্চ দিলে দেখবেন অনেক ধরনের আর্টিকেল চলে আসছে, যেগুলো পাবলিশড আর্টিকেল চলে আসছে। ওই আর্টিকেলগুলো দুই একটা লাইন পড়লেই আপনি মানে চিন্তা করতে পারবেন, ও আচ্ছা লো বার্থ ওয়েট, আমি তাহলে লো বার্থ ওয়েট নিয়ে কাজ করবো। আচ্ছা দেখি লো বার্থ ওয়েটটা একটু আমি করতে চাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সো তখন কি করতে হবে, লো বার্থ ওয়েট যদি আপনি ফিক্স করে ফেলেন যে না আমি তাহলে এই লো বার্থ ওয়েট ইস্যু নিয়ে কাজ করব, তাহলে তখন আপনি লো বার্থের উপরে যতগুলো পেপার হয়েছে, পেপার অন লো বার্থ ওয়েট বা আর্টিকেল অন লো বার্থ ওয়েট, এরকম সার্চ দিলে লো বার্থ ওয়েট নিয়ে সব পেপার চলে আসবে গুগলে। এইটুকু আপনাকে প্রোটোকল ডেভেলপমেন্টের জন্য প্রাথমিক কাজ যেটা সেটা করতে হবে। এবং আমরা তখন আপনাদেরকে বলবো যে অমুক দিন আপনারা শনিবার দিন সন্ধ্যা 7টায় আপনারা এই 4 জন 5 জন
জয়েন করবেন এবং আপনাদের টাইটেল আমাদেরকে জানাবেন। টাইটেলটা একটা টাইটেল হলে হবে না, আপনারা কমপক্ষে 3টা বা 4টা টাইটেল অপশন রাখতে হবে যে ঠিক আছে ম্যাডাম এইটা না হলে তাহলে আমি ওইটাতে কাজ করব, এরকম। হ্যাঁ, ওই টাইটেলগুলো তখন আপনাদের সাথে আমরা ইন্ডিভিজুয়ালি বসবো, এই যে জুম, এই যে এই মিটের মাধ্যমে বসে আপনাদেরকে ওইখানে টাইটেলটা ফিক্স করে দিব। তার আগে আপনাদেরকে খুঁজে আমাদেরকে দিতে হবে যে 3টা কি 4টা টাইটেল, ম্যাডাম আমি তাহলে ম্যাটার্নাল হেলথের অমুক সেক্টরটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এই আমি টাইটেল পেয়েছি, তাহলে কোনটা নিয়ে কাজ করব, এভাবে আপনাদের সাথে আলোচনা করে আমরা আপনাদেরকে টাইটেল ফিক্স করে দিব। সো এইটুক হচ্ছে প্রাথমিক কথা যেটা আপনাদেরকে শুরু করতে হবে, তা না হলে কোর্স ঠিকই টাইম মতো শেষ হয়ে যাবে। প্রোটোকলে যদি আপনারা দেরি করেন তাহলে থিসিসটা করতে দেরি হয়ে যাবে, এই আর কি। আর আপনার টোটাল যে রেজিস্ট্রেশন ইয়ার বা ভ্যালিডিটি যেটা থাকে সেটা তো 3 বছর, এটা তো আপনারা মনে হয় জানেন। সো আপনার যদি মনে করেন যে আপনি আমাদের ফ্লো এর সাথে বা সিলেবাসে যেরকম আছে ওরকম চেষ্টা করে তাড়াতাড়ি করে শর্টের মধ্যে বেরিয়ে যাব, তাহলে আমাদের এই ডেডলাইন গুলো আপনাদেরকে মানতে হবে, একটু মেনে টাইম মতো করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে না, এত তাড়াহুড়ার দরকার নাই, আমরা 6 মাস বেশি সময় লাগুক অসুবিধা নাই, আমরা সুন্দর করে এই তো সেজন্যই আমি যখন আপনাদেরকে এই ডেডলাইন গুলো দিব, এই প্রোটোকলের ডেডলাইন গুলো যত কষ্টই হোক একটু মিট করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনি একটু টাইম মতো ডিগ্রিটা কমপ্লিট করতে পারবেন। বুঝাতে পারলাম যে আপনাদের টাস্কটা কি, নেক্সট টাস্কটা কি প্রোটোকলের জন্য? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম। আমাদেরকে এই প্রোটোকলের টাইটেলটা দিবেন এবং আমরা আপনাদেরকে টাইটেলটা ফিক্স করে দিব, তখন প্রোটোকল কিভাবে লিখতে হবে, স্যাম্পল দিতে হবে, সেগুলো ফেজ বাই ফেজ আপনাদেরকে আমরা দিয়ে দিব, ওটা নিয়ে টেনশন করবেন না। ওকে ম্যাম, এই টাইটেলটা কি নেক্সট উইকে দিতে হবে? টাইটেলটা নেক্সট উইকে আমরা একটা ডেডলাইন দিয়ে দিই। ডেডলাইন দিলে হয় কি, কাজের একটা তাড়া জি থাকে, ম্যাম। তাহলে আপনি এই কয়েকদিনের ভিতরে এটা নিয়ে বসবেন। আর যদি আমি বলে দিই না না যখন আপনার সময় হবে তখন দিন, তাহলে জীবনেও সময় হবে না। হ্যাঁ ম্যাম। আমার নিজের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? জি এটা মানে ভয়াবহ কিছু না, তবে ডেডলাইনটা মানতে পারলে আপনাদের জন্য ফায়দা। তো ধরে নেন নেক্সট উইকে আমি ম্যাডামের সাথে কথা বলে কোনো একটা শনিবার যদি ফিক্স করতে পারি এরকম সন্ধ্যার সময় টাইটেলের জন্য, তাহলে নেক্সট উইকের শনিবার আপনাদের কাছ থেকে আমরা একটু টাইটেল চাবো। এটা খুব বেশি কঠিন কাজ না, জি ম্যাম। একদিন 1 ঘন্টা সময় দিলে বা 2 ঘন্টা সময় দিলে আপনার এই টাইটেল, আপনি 3-4টা টাইটেল হাতে নিয়ে নেক্সট শনিবার আমাদের সামনে আসতে পারবেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটু বলে দেই যেটা রওশন ম্যাডাম একটু চান, সেটা হচ্ছে যে টাইটেলটা আপনি ফিক্স করছেন বা যে টাইটেলটা আপনি নিচ্ছেন সেই টাইটেলের পেপার যেটা থাকবে সেটা আপনি একটু পড়বেন, পুরাটা না পড়লেও ও কোন মেথোডোলজি ইউজ করে রিসার্চটা করেছে, যেটা কি ক্রস সেকশনাল স্টাডি, এটা ওনারা কতটুকু স্যাম্পল নিয়েছেন, স্যাম্পল নিয়ে কি দেখেছেন ওনারা, অবজেক্টিভটা কি, এইটুকু একটু আপনাদেরকে, এই যে 3-4টা কথা বললাম, এই 3-4টা ধারণা আপনাদের নিজের মাথায় রাখতে হবে। ধরেন আপনি 3টা পেপার বা 4টা পেপার পড়বেন, পড়ে ওই ধারণাটা মাথায় রাখলে কি হবে, আপনি যখন আমাদের সাথে কথা বলবেন তখন আমরা আপনাদেরকেই জিজ্ঞেস করবো, আচ্ছা মেরি বলেন আপনি তো যে টাইটেলটা ঠিক করেছেন, ওরা যে পেপারটা থেকে আপনি এই পেপারটা নিয়েছেন তারা কিভাবে রিসার্চটা করেছে। তখন মেরি আমাদেরকে একটু জানালো, ম্যাডাম ওরা একটা ক্রস সেকশনাল স্টাডি করেছে, ওরা এই ধরনের স্যাম্পল নিয়েছে, যে বাচ্চাদের এরকম একটা গ্রুপের বাচ্চা নিয়েছে, তাদের মায়েদের কাছ থেকে এই তথ্যগুলো নিয়েছে, তারা মেইনলি দেখেছে যে বাচ্চার লো বার্থ ওয়েটের প্রবলেম আছে কিনা, মানে আমি উদাহরণ দিচ্ছি আর। সো তখন মেরিকে বললাম, ঠিক আছে মেরি, তাহলে এটা আপনি ডাটা কালেকশনের সমস্যা হবে না মনে হয়, আপনি করতে পারবেন? জি। মেরি বললো, জি ম্যাডাম আমি করতে পারবো, আমি যেহেতু যেখানে চাকরি করি সেখানে আমি এটা পাবো, ইজিলি পাবো, আমার পক্ষে সম্ভব। তখন আমরা ফিক্স করে দিলাম, ঠিক আছে মেরি, গো ফর দ্যাট টাইটেল। এই ব্যাপারটা জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আপনারা একটু ডেডলাইনটা এই জন্য দিচ্ছি
তাতে করে একটা তাড়া থাকবে যে আমাকে বসতে হবে, না হলে হবে কি আসলে বসা হয় না, অনেক কাজ তো, চাকরি করেন, সংসার দেখতে হয়, সবকিছু মিলিয়ে আসলে হয়ে সারে না। ওকে জি ম্যাম। ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে শেষ করি, ঠিক আছে? নেক্সট শুক্রবার 11টার সময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।